দেখো, আমরা যে গ্রাফটা দেখেছিলাম কালকে একটা সিরিজ সার্কিটের ক্ষেত্রে, সিরিজ আরএলসি সার্কিট, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ধরো কারেন্ট দেখাচ্ছি, আর এক্স অ্যাক্সিস বরাবর আমরা দেখাচ্ছি কাকে, আমরা এক্স অ্যাক্সিস বরাবর দেখাচ্ছি ফ্রিকোয়েন্সিকে। ঠিক আছে, এটা হলো ফ্রিকোয়েন্সি। এবার এই গ্রাফটা কিরকম ছিল? গ্রাফটা শুরু হয়েছিল এখান থেকে, অলমোস্ট জিরো থেকে ম্যাক্সিমামে গেল, তারপরে আবার ডাউন হয়ে আস্তে আস্তে জিরোতে পৌঁছে গেল, এরকম একটা গ্রাফ। এবার এই গ্রাফের মধ্যে এইখানে যে কারেন্টটা, এই কারেন্টটাকে কত কারেন্ট বলা হচ্ছে? এই কারেন্টটা হচ্ছে আমার ম্যাক্সিমাম কারেন্ট, তাই তো? এই কারেন্টটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট। ধরে নেওয়া যাক এর ভ্যালু হচ্ছে আই নট, আই জিরো। ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি আই জিরো কারেন্ট। এবার হাফ পাওয়ার যে ফ্রিকোয়েন্সি যেটাকে আমরা বলছি, সেটা কোন ফ্রিকোয়েন্সিটা? যে ধরনের, যে ভ্যালুতে গিয়ে আমার পাওয়ারটা অর্ধেক হচ্ছে, মানে কারেন্টটা 1/√2 টাইমস হচ্ছে, তাই তো? এখানে যে কারেন্ট আর এখানে যে কারেন্ট, এগুলো হচ্ছে 1/√2 টাইমস অফ দ্য ম্যাক্সিমাম কারেন্ট। এবং এই ফ্রিকোয়েন্সি গুলোকে বলা হচ্ছে, একটাকে F1 আর একটাকে F2। ঠিক আছে, আর এই মাঝেরটাকে বলা হচ্ছে F0। এটা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি অথবা F0 এটাকে বলছি আমরা। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এই যে F2 আর F1 বলেছিলাম, এটাকে অনেক জায়গাতে দেখবে FH ও বলবে। ঠিক আছে, F2 না বলে এটাকে অনেক সময় FH ও বলতে পারে। FH স্ট্যান্ডস ফর হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, আর এটাকে FL ও বলতে পারে। FL, L স্ট্যান্ডস ফর লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, FL ইট স্ট্যান্ডস ফর লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। F1 F2 পরিবর্তে FH FL ও অনেক জায়গায় লেখা থাকতে পারে, তোমরা যেটা ইচ্ছা ইউজ করতে পারো। এবার এইখানে গিয়ে কারেন্টটা কত হচ্ছে? এই হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিতে গিয়ে কারেন্টটা হচ্ছে আমার 1/√2 1/√2 অফ আই নট, 1/√2 ইন্টু আই জিরো। ঠিক আছে, এবার এই যে কারেন্ট গুলো লিখছে, এগুলো তো আমার অ্যাকচুয়াল ভ্যালুতে লিখছে। এবার যদি আমরা এটাকে ডেসিবেল হিসাবে লিখতে চাই, ঠিক আছে, এটাকে যদি আমরা একটা ডেসিবেল হিসাবে লিখি, তো তখন কি হবে বলো? ডেসিবেলের রেশিওতে কি হবে না, যদি আমরা দেখি এই জায়গাতে, মানে যখন আমার ফ্রিকোয়েন্সি এফ নট, হোয়েন ফ্রিকোয়েন্সি ইজ এফ নট, সংক্ষেপে লিখছি, ঠিক আছে, হোয়েন ফ্রিকোয়েন্সি ইজ ইকাল টু এফ নট বা F0, দেন হোয়াট হ্যাপেন্স? দেন ডিবি গেন বা ডেসিবেল গেন যেটাকে বলে, ডেসিবেল গেনের ফর্মুলা কাকে বলেছিলাম? পাওয়ার, সরি, যখন ইলেকট্রনিক্স পড়েছিলাম তখন বলেছি এটা। ডিবি গেন সমান কত? যদি কারেন্ট যদি আই জিরো হয়, তাহলে ডেসিবেল গেন কত? মানে ডেসিবেল, যদি আমরা এটাকে রেসপেক্টে যদি এটাকে লিখি, তাহলে আমাকে বলতে পারি, বা গেন না বলে, when frequency f নট, আমি এরকম লিখি, কারেন্ট ইজ ইকাল টু হচ্ছে কত? কারেন্ট ইজ ইকাল টু হচ্ছে আমার আই নট বা আই জিরো। ঠিক আছে, আই নট বা আই জিরো আমি বললাম এটাকে। আর when frequency is say fl, আমি লোয়ার কাট অফটাকেই ধরছি, when frequency is fl, then current is, frequency is equals to fl বা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, দেন কারেন্ট ইজ ইকাল টু হচ্ছে, আমি ধরছি এটাকে সাপোজ I1 ধরছি আমি। ঠিক আছে, I1 আমি ধরে নিচ্ছি, মানে এই I0 1/√2 অফ I0 যেটা আছে, এটাকে আমি সংক্ষেপে I1 ধরছি। ঠিক আছে, এবার আমার যদি দুটো কারেন্ট পেলাম আমরা, একটা কারেন্ট হচ্ছে I0 আর একটা কারেন্ট হচ্ছে I1। এবার যদি আমরা এই দুটো রেশিও বার করি, ডেসিবেলের রেশিও যদি আমরা বার করি, ডিবি রেশিও, ঠিক আছে, এটা হচ্ছে আমার যখন আমার ফ্রিকোয়েন্সি এফ নট ছিল, তখনকার কারেন্ট কত ছিল? I1 ছিল। আমি যদি নর্মালি এটাকে ডেসিবেলে না লিখে যদি আমি এমনি নর্মাল গেন হিসাবে লিখি, তাহলে গেন অ্যাকচুয়াল ভ্যালু যদি আমরা লিখি, গেন ইজ ইকাল টু হচ্ছে আমার যখন এফএল ফ্রিকোয়েন্সি তখনকার কারেন্ট হলো I1 ডিভাইডেড বাই যখন আমার ফ্রিকোয়েন্সি হচ্ছে F0 তখনকার কারেন্ট হলো I0, তাই তো? এটাই তো গেন। এই সময়ের কারেন্টের ভ্যালু সেটা হচ্ছে I1, আর এই সময়ের কারেন্টের ভ্যালু যেটা হচ্ছে I0। তাহলে রেশিও কত? গেনের রেশিও হচ্ছে I1 বাই I0। এবার যদি আমরা এটাকে ডেসিবেলের রেসপেক্টে প্রকাশ করতে চাই, তখন আমার ডেসিবেল গেনটা হয়ে যাবে, আমি এরকম লিখবো তখন, ডেসিবেল গেন, ডেসিবেলে যখন আমরা কারেন্টকে গেন হিসাবে লিখতে চাই, তখন আমার একটা 20 লগ আগে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে যাবে আমার 20 লগ, 20
লগ উইথ বেস 10, ডেসিবেল গেনের লেখার ফর্মুলাই এটা, এটা হচ্ছে 20 লগ উইথ বেস 10। এখানে আমার কারেন্ট হচ্ছে I1, আর যখন আমার ফ্রিকোয়েন্সি F0 তখনকার কারেন্ট হলো I0। তাহলে এইটা হয়ে গেল আমার ডেসিবেল গেনের ফর্মুলা। ঠিক আছে, এবার 20 লগ উইথ বেস 10, I1 এর ভ্যালু কত? I1 এর ভ্যালুটা কত বলো? I1 এর ভ্যালু আমরা আগের পাতাতে লিখেছি, I1 ইজ ইকাল টু হচ্ছে আমার I naught into বাই 1 রুট by টু, root 2. 1/√2 অফ I নট, তাই তো, 1/√2 অফ I নট, এটাই হচ্ছে আমার I1। তো এই ভ্যালুটিকে আমরা এখানে সাবস্টিটিউট করে দেবো। ঠিক আছে, এখানে আমরা যদি সাবস্টিটিউট করে দিই তাহলে এটা 1/√2 অফ I নট হয়ে গেল একটা উপরে, আর নিচে থাকলো আমার I নট। ঠিক আছে, এবার এই উপরের I নট আর নিচের I নটটা কেটে যাবে। ঠিক আছে, উপরের I নট আর নিচের I নটটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কে? ধরো এটা কেটে গেল, এইটা আর এটা কেটে গেল, পড়ে থাকলো 20 লগ উইথ বেস 10 কত? 1/√2, 1/√2। ঠিক আছে, এবার এটাকে তুমি ভেঙে দাও। ঠিক আছে, তার মানে এটাকে ভাঙলে কি হবে? 20 লগ 1, 20 লগ উইথ বেস 10 একবার হচ্ছে 1 মাইনাস 20 লগ উইথ বেস 10 কত? √2। √2টাকে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার হাফ, তাই তো। এবার এই হাফটা আগে বেরিয়ে চলে আসবে, মানে 10 লগ, মানে এই 20 লগ 1 মানে কত? এটা তো 0 হয়ে যাবে, কোনো কিছু লগ 1 মানে এটা 0, 0 মাইনাস 20 ইন্টু হাফ ইন্টু লগ 2, 20 ইন্টু হাফ ইন্টু লগ, এটা বার করো। 20 ইন্টু হাফ মানে 10, 10 লগ 2, এটা তোমরা হিসাব করে দেখবে কত আসছে, কত আসছে, ক্যালকুলেটারে বসিয়ে দেখো। উইথ বেস 10, 10 লগ 2 মানে কত? লগ 2 মানে হচ্ছে 0.3, তাহলে 10 লগ 2 মানে হচ্ছে মাইনাস, এটা টোটালটা -3 অ্যান্সার আসবে আর কি এটা। ঠিক আছে, -3। তার মানে ডেসিবেল গেনের যে এটা রেশিওটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে -3 ডেসিবেল। ডেসিবেলের রেসপেক্টে এই গেনটাকে আমরা -3 বলতে পারি। ঠিক আছে, তার মানে হচ্ছে এটাই যে আমার যখন ফ্রিকোয়েন্সিটা F0 বা F0, যেটাকে আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বলছি, তখন কারেন্টের যা আমরা ভ্যালু পাবো, আর যখন আমরা ফ্রিকোয়েন্সি FL অথবা FH যেখানেই চালাই না কেন তখন যে কারেন্টের ভ্যালু পাবো, সেই দুটো কারেন্টের যদি আমরা রেশিও বার করি এবং তাকে যদি আমরা লগারিদমের সাপেক্ষে লিখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই আমার লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিতে অথবা আমার হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সিতে এই দুটো জায়গাতেই গেনটা এখানকার যে গেন তার থেকে 3 ডেসিবেল কম হচ্ছে। ঠিক আছে, 3 ডেসিবেল কম হচ্ছে, এটা -3। -3 আসার মানে হচ্ছে কি? -3 মানে হচ্ছে আমার এই জায়গাতে অথবা এই জায়গাতে এটা হচ্ছে আমার লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি অথবা আমার আপার কাট অফ ফ্রিকোয়েন্সি বা হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, এই দুটো জায়গাতেই কিন্তু আমাদের গেনটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে যা গেন হয় তার থেকে 3 ডেসিবেল কম হচ্ছে। সেই 3 ডেসিবেল গেন কম হওয়ার কারণে এই যে আমার ফ্রিকোয়েন্সি দুটো FL এবং FH, এই এদেরকে বলা হয়, এটাকে অনেক সময় মানে 3 ডেসিবেল ফ্রিকোয়েন্সিও বলা হয়। ঠিক আছে, -3 ডেসিবেল ফ্রিকোয়েন্সিও এদেরকে অনেক সময় বলা হয়। অর্থাৎ এই যে ব্যান্ডউইথ FL এবং FH এর মধ্যবর্তী যে ফ্রিকোয়েন্সির গ্যাপ, এই যে ফ্রিকোয়েন্সি, এদের অনেকগুলো নাম তাহলে আমরা দেখতে পেলাম। একটা হচ্ছে আমার আপার কাট অফ এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, আর একটা নাম হচ্ছে আমার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, আর একটা হচ্ছে -3 ডেসিবেল ফ্রিকোয়েন্সি। যে কোনো একটা নামেই কিন্তু এদেরকে ডাকা যেতে পারে। ঠিক আছে, তো আগের দিন আমরা যেটা আলোচনা করছিলাম যে একটা সিরিজ RLC সার্কিট সম্পর্কে, তো সেই সিরিজ RLC সার্কিটের আমরা লাস্ট পর্যন্ত কি বার করেছিলাম? লাস্ট পর্যন্ত আমরা বার করেছিলাম হচ্ছে একটা জিনিস ক্যালকুলেট করা হয়েছিল না? হ্যাঁ, ওমেগা 2টা আমরা বার করেছিলাম, মানে অ্যাকচুয়ালি আপার কাট অফ ফ্রিকোয়েন্সিটা আমরা বার করেছিলাম। তো সেটার ভ্যালু কত এসেছিল বলো? সিরিজ RLC সার্কিটের ক্ষেত্রে ভ্যালুটা কত এসেছিল? R/12 প্লাস মাইনাস। ওমেগা 2 প্লাস মাইনাসের মধ্যে আমি কি বলেছিলাম, কোনটাকে নিতে হবে? মাইনাসটাকে তো আমরা নিতে পারবো না। মাইনাসটা নিতে পারবো না, কারণ কি? মাইনাস যদি আমরা নিই আমার ভ্যালুটা এরকম এসেছিল না,
r/12 ঠিক আছে, এরকম ভ্যালুটা এসছিল, প্লাস মাইনাস রুটের ভেতরে এসছিল আমার r/12 তার হোল স্কোয়ার, তাই তো, r/12 তার হোল স্কোয়ার চলে এসছিল, সাজিয়ে যদি লেখো ওটাকে এরকমই আসবে, ঠিক আছে, r/12 তার হোল স্কোয়ার মাইনাস এসছিল কত 1/LC, এই জিনিসটা এসছিল তো। স্যার মাইনাস নয়, প্লাস 1/LC। প্লাস এসছিল, হ্যাঁ স্যার। সরি ওটা প্লাসই তো এসছিল, প্লাস মানে এইটা তো r/12, হ্যাঁ এটা হচ্ছে প্লাস 1/LC, এটা এসছিল এই টার্মটা। তাহলে এখান থেকে আমি কি বলেছিলাম, যে এখান থেকে হচ্ছে আমার মাইনাসটাকে আমরা যদি কনসিডার করি তাহলে কি হচ্ছে, মাইনাসটা কনসিডার করলে এই জিনিসটা বড় হয়ে যাচ্ছে না, যদি আমরা মাইনাসটাকে ধরতাম ধরো, তখন কি হতো, আমার তো এইখানে তো r/12 তার হোল স্কোয়ার প্লাস 1/LC, এই জিনিসটার যা রুট করলে যেটা আসবে সেটা তো নিশ্চয়ই r/12 এর থেকে বড় আসবে। এবার যদি আমরা এখানে মাইনাসটা নিয়ে নিই তাহলে r/12 এর থেকে একটা বড় জিনিস আমরা বিয়োগ করে ফেলবো, তো r/12 এর থেকে বড় জিনিস বিয়োগ করে ফেললে আমার যে ω2 তার ভ্যালুটা মাইনাস চলে আসবে, যে কারণে আমরা এখানে ফ্রিকোয়েন্সিটাও মাইনাস চলে আসবে তাহলে। হ্যাঁ হ্যাঁ ফ্রিকোয়েন্সিটাও মাইনাস চলে আসবে, যে কারণে আমরা এই মাইনাস চিহ্নটা এখানে নিতে পারবো না। সুতরাং আমাদের ω2 যেটা এসছে সেটাকে আমাকে এরকম লিখতে হবে, ω2 ইজিক্যাল টু হচ্ছে r/12 প্লাস নিতে হবে আমাকে কত, r/12 তার হোল স্কোয়ার, প্লাস 1/LC, এটা আমাদেরকে এখানে নিতে হবে, ঠিক আছে। একইভাবে যদি আমরা ω1 এর ভ্যালুটা বার করি, মানে যেটা আমাদের লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, সেটা কত বেরোবে, ওই মাইনাস r/12 হ্যাঁ আর বাকি এটা সব ক্যালকুলেট করে দেখেছো তোমরা, হ্যাঁ ওটা মাইনাস r/12 আসছে, বাকি সবই একই। এটা খালি মাইনাস r/12। সিমিলার ওয়েতে আমরা এটা হিসাব করে দেখতে পাবো, ω1 এর ভ্যালু এটা আসবে মাইনাস অফ r/12 আসবে, বাকিটা কিন্তু সেম থাকবে, মাইনাস অফ r/12 প্লাস হচ্ছে কত রুটের আন্ডার আসবে হচ্ছে r/12 তার হোল স্কোয়ার, r/12 সেটার হোল স্কোয়ার প্লাস 1/LC, ঠিক আছে, এই টার্মটা চলে আসবে। এটা হচ্ছে আমাদের আপার এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বেরিয়ে গেল। হিসাবটা মনে রাখবে, ভ্যালুগুলো মনে রাখবে, কারণ ডাইরেক্ট নিউমেরিক্যাল করতে দিলে এগুলো কাজে লেগে যাবে। তাহলে বলো এবার এখান থেকে আমাদের যদি আমরা বার করি এটা ব্যান্ডউইডথটা কত বেরোবে, ব্যান্ডউইডথের ফর্মুলা কি, f2 মাইনাস f1। ব্যান্ডউইডথের ফর্মুলা হচ্ছে f2 মাইনাস f1, ঠিক আছে, f2 মাইনাস f1, কিন্তু আমরা এখানে f2 আর f1 এর রেসপেক্টে তো পাচ্ছি না, আমরা ওমেগার রেসপেক্টে পাচ্ছি। তাহলে ওমেগার রেসপেক্টে যদি আমাকে হিসাবটা নিয়ে আসতে হয়, আমরা যদি নিচে 1/2π দিয়ে গুণ করি, উপরেও 2π দিয়ে গুণ হয়ে যাবে, তো এটা লিখতে পারি আমরা, নিচে 2π দিয়ে গুণ করলাম, উপরেও 2π দিয়ে গুণ করলাম, তাহলে উপরে হয়ে গেল 2πf2 মাইনাস 2πf1, 2πf1, ঠিক আছে, এটা লিখতে পারি আমরা, নিচে 1/2π দিয়ে গুণ করলাম, তাহলে উপরের জিনিসটাও 2π দিয়ে গুণ হলো। এটা কেন করলাম, কারণ আমরা জানি f 2πf2 সমান আমরা জানি ω2, আর 2πf1 মানে আমরা জানি ω1, আমরা এটাকে লিখবো বলে এরকম করলাম। তাহলে ω2 মাইনাস ω1/2π, এটা এরকম ভাবেও আমরা ব্যান্ডউইডথকে এক্সপ্রেস করতে পারি। এতে আমাদের সুবিধা কি হলো, সুবিধা এটাই হলো যে আমরা এখানে দেখো ω2 এর ভ্যালু জানি, ω1 এর ভ্যালুও জানি। এবার যদি আমরা ω2 মাইনাস ω1 করি, বিয়োগ যদি করি, তাহলে কি হবে বলো দেখি, বিয়োগ করলে সিম্পলি দেখো, বিয়োগ করলে কি হবে, এইটার সঙ্গে এই যে টার্মটা আছে, এই টার্মটার সঙ্গে এই টার্মটা কেটে যাবে, আর r/12 প্লাস r/12 মানে হচ্ছে r/l হয়ে যাবে খালি। ব্যাপারটা বুঝতে পারলে, r/12 মাইনাস মাইনাস অফ r/12, ব্যাপারটা এরকম হবে, এইটা কত হবে r/12 মাইনাস
অফ মাইনাস আর বাই 12 এরকম হবে। আর বাকি যে রুটের আর ভেতরের বাই এল টার্মটা, হবে তাহলে স্যার। তাহলে এটা আর বাই এল হয়ে গেল, আর নিচে 2 পাই থেকে গেল, 2 পাই থেকে গেল। তাহলে তাহলে উপরে হয়ে গেল আমার আর বাই এল, আর নিচে থেকে গেল 2 পাই। আর বাই এল উপরে, আর নিচে থেকে গেল 2 পাই, যেটা কিন্তু আমরা যদি সাজিয়ে একটু লিখি এরকম লিখতে পারবো, আর বাই 2 পাই এল। ঠিক আছে, আর বাই 2 পাই এল। সুতরাং ব্যান্ডউইডথের ফর্মুলাকে আমরা এরকমও লিখতে পারি, যদি আমাদেরকে ডাইরেক্ট নিউমেরিক্যাল করতে দেয়, ব্যান্ডউইডথ যেটাকে আমরা সংক্ষেপে বিডব্লিউ লিখছি, সেটা সমান ইজিক্যাল টু হচ্ছে কত, আর বাই 2 পাই এল। ঠিক আছে, এটা হলো ব্যান্ডউইডথের একটা ফর্মুলা। লোয়ার কাট অফটা তোমরা ক্যালকুলেট কিন্তু করে দেখবে, ঠিক আছে, নিজেরা। স্যার হ্যাঁ হ্যাঁ বলো। বলছি স্যার F1 F2 এর কোনো নির্দিষ্ট মান আছে, মানে মান বলছি কোনো নাম আছে আর কি? হ্যাঁ, F2 এর নাম তো আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, আর F1 এর নাম হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। বললাম তো, এটাকে অনেক সময় F2 টাকে কি লেখা হয়, অনেক সময় F2 এর পরিবর্তে FH কথাটা ইউজ করা হবে। ঠিক আছে, FH, H স্ট্যান্ডস ফর হায়ার বা আপার। ঠিক আছে, আর FL এটা হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বোঝানোর জন্য FL কথাটা ইউজ করা হয়। এটা তাহলে বললে স্যার তোমাদের ওমেগা 1 আর ওমেগা 2 টার নাম কি হবে পার্টিকুলারলি? ওটার ওরকম কিছু নাম নেই, তবে দেখো ওমেগা 2 মানে কি, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, F2 টা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো এই ফ্রিকোয়েন্সির কোরসপন্ডিং অ্যাঙ্গুলার ভেলোসিটি। ঠিক আছে, প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির জন্য একটা তো অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকে। তো এই ওমেগা 2 তার কোরসপন্ডিং অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে তোমার, সরি, F2 তার কোরসপন্ডিং F2 অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা 2। ঠিক আছে, ওমেগা 2, এটাই। হ্যাঁ ঠিক আছে। তো এটা হয়ে গেল। তো আরেকটা জিনিস আমাদের থাকছে, সেটা হচ্ছে কি সিলেক্টিভিটি। একটা টার্ম আছে সিলেক্টিভিটি। ঠিক আছে, সিলেক্টিভিটি কাকে বলে? সিলেক্টিভিটির সংজ্ঞা হচ্ছে, ইট ইজ দ্য, মানে সিলেক্টিভিটি অফ এ রেজোনেটিং সার্কিট বা রেজোনেন্স সার্কিট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ দ্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, মানে কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এফ নট অ্যান্ড দ্য ব্যান্ডউইডথ অফ দ্য সার্কিট। ঠিক আছে, মানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির সঙ্গে ব্যান্ডউইডথের যে রেশিও, সেটাকে বলা হয় সিলেক্টিভিটি অফ দ্য সিরিজ আরএলসি বা সিরিজ রেজোনেন্স সার্কিট। ঠিক আছে, তার মানে সিলেক্টিভিটির ডেফিনেশন কি হবে বা এক্সপ্রেশন কি হবে, এফ নট বা F0, যেটাকে আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বলছি, আর ব্যান্ডউইডথ মানে হচ্ছে কত, F2 মাইনাস F1, এটাকে আমরা বলছি ব্যান্ডউইডথ। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের সিলেক্টিভিটি। ঠিক আছে, তো সিলেক্টিভিটির এক্সপ্রেশনটা আরো সিম্পলিফাই করতে পারবো, এটাকে সিলেক্টিভিটির এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই আরো করা যেতেও পারে। কারণ আমরা F0 সমান কত জানি বলো, সিরিজ আরএলসি সার্কিটের ক্ষেত্রে F0 সমান কত পেয়েছি, আগের দিনই পেয়েছি, 1/2 পাই কত, রুটের ভেতরে এলসি। তাই তো, এটাই হচ্ছে F0 বা F0। আর F2 মাইনাস F1 মানে আমরা কত পেলাম, এক্ষুনি পেলাম এইটা, R/2 পাই এল। ঠিক আছে, তাহলে F0 এর জায়গায় আমরা লিখে দিতে পারি 1/2 পাই, রুটের ভেতরে কত, রুটের ভেতরে হচ্ছে এলসি। আর F2 মাইনাস F1 বা ব্যান্ডউইডথের জায়গায় আমরা কি লিখে দিতে পারি, R/2 পাই এল, 2 পাই এল। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা একটু সাজিয়ে করে নিই, কিরকম হবে, এই 2 পাই এল উপরে উঠে গেল, 2 পাই এলটা উপরে উঠে গেল, নিচে গিয়ে পড়ে থাকলো 2 পাই ইন্টু রুটের ভেতরে পড়ে থাকলো আমার এলসি। ঠিক আছে, ইন্টু নিচে একটা আর পড়ে থাকলো। তাই তো, এবার এই 2 পাই আর এই 2 পাই কেটে গেল, 2 পাই আর 2 পাই কেটে গেল। আচ্ছা, 1/r এখানে নিচে পড়ে থাকলো, আর উপরে চলে যাবে কে, উপরে চলে যাবে রুট এল বাই নিচে পড়ে থাকবে একটা সি। তাহলে 1/r রুটের ভেতরে L/C, এটা হচ্ছে আমাদের কিসের ডেফিনেশন, এটা হচ্ছে সিলেক্টিভিটি, সিলেক্টিভিটির এক্সপ্রেশন। ঠিক আছে, সিলেক্টিভিটি। তাহলে সিরিজ রেজোনেন্স সার্কিটের আমরা এখনো পর্যন্ত যাবতীয় যা জিনিস আছে সেগুলো আলোচনা করে ফেললাম। ঠিক আছে, আগের দিন এবং আজকে মিলিয়ে আমরা সিরিজ রেজোনেন্স সার্কিটের এগুলো দেখে ফেললাম। স্যার রেজোনেন্সটা প্র্যাকটিক্যালি কিসে কাজে লাগে? রেজোনেন্সটা কোথায় কাজে লাগছে, দেখো রেজোনেন্স মানেটা কি, যখন আমাদের কারেন্টটা ম্যাক্সিমাম হচ্ছে। ঠিক আছে, ম্যাক্সিমাম যখন আমার কারেন্ট হচ্ছে সিরিজ আরএলসি সার্কিটের ক্ষেত্রে যদি আমরা দেখি, রেজোনেন্সের সময় ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে, মানে কি ম্যাক্সিমাম আমরা গেইন পাচ্ছি। তাই তো,
ম্যাক্সিমাম গেন আমরা কোথায় পাচ্ছি, বা ম্যাক্সিমাম আমরা আউটপুটটা কোথায় পাচ্ছি, রেজোনেন্স কন্ডিশনেই পাচ্ছি, বা রেজোনেন্স কন্ডিশনের থেকে এইদিকে হচ্ছে 0.707 টাইমস অফ দ্য ম্যাক্সিমাম কারেন্ট, আর এদিকেও 0.707 অফ দ্য ম্যাক্সিমাম কারেন্ট। এই রেঞ্জের মধ্যে আমরা যে কোনো প্র্যাকটিক্যাল অ্যাম্পলিফায়ার সার্কিটকে কাজ করানোর চেষ্টা করতে পারি স্যার। কারণ হ্যাঁ, রেজোনেন্স বলে নি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা যদি আমাদের জানা থাকে, ঠিক আছে, রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা বুঝবো যে আমরা যদি এই রেঞ্জের মধ্যে, ফ্রিকোয়েন্সি রেঞ্জটাকে এই রেঞ্জের মধ্যে অপারেট করাই, তাহলেই আমাদের গেইনটা সর্বোচ্চ হবে, এবং এই রেঞ্জের মধ্যে আমরা যে কোনো ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সকে আমরা কাজ করানোর চেষ্টা করব। তো এই কারণে রেজোনেন্স প্র্যাকটিক্যালি আমাদের জানা দরকার আছে, ঠিক আছে। আর সর্বোচ্চ গেইন পেতে গেলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতেই রান করাতে হবে। বলো। তাছাড়া স্যার রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে পাওয়ার ফ্যাক্টরটা ইউনিটি হচ্ছে। হ্যাঁ, রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে পাওয়ার ফ্যাক্টরটা ইউনিটি হচ্ছে, এটাও ঠিক। মানে এই সময়তে ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ কোনো এফেক্ট আসছে না, কেবলমাত্র রেজিস্ট্যান্সেরই এফেক্টটা থাকছে। স্যার বলছি যে এটা সেই রেডিওতে মানে ফ্রিকোয়েন্সিতে কাজে লাগে না রেজোনেন্সটা? হ্যাঁ, ওখানে তো আমি যখন অ্যাম্পলিফায়ার যখন পড়িয়েছিলাম তখন বলিনি, তখন তো বলেছিলাম ইলেকট্রনিক সার্কিটের মধ্যে ওই যে তোমার ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার, বিভিন্ন যে মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার সার্কিট যখন বলেছিলাম, তখন মনে করে দেখো যে সেই রেডিও বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস যেগুলোকে আমরা অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করাতে চাই, মানে তোমার মাইক বা এই জাতীয় যেগুলো, সবগুলোতেই তো আছে আমাদের অ্যাকচুয়ালি কি হচ্ছে ওখানে ইলেকট্রনিক ডিভাইস, ওগুলোতে অ্যাম্পলিফিকেশন হচ্ছে। সিগন্যাল আমরা একটা লো ভোল্টেজ সিগন্যালকে আমরা অ্যাপ্লাই করছি এবং তার পরিবর্তে একটা হাই ভোল্টেজ বা হাই অ্যাম্পলিটিউডের একটা সিগন্যাল পাচ্ছি, ঠিক আছে। এবারে যে কম অ্যাম্পলিটিউডের সিগন্যাল থেকে হাই অ্যাম্পলিটিউডের সিগন্যাল পাওয়া, এই কাজটা করতে গেলে আমাদের লাগছে কি, অ্যাম্পলিফায়ার লাগছে। এবার এই অ্যাম্পলিফায়ারটাকে আমরা কোথায় চালাবো, কোন ফ্রিকোয়েন্সিতে চালাবো, সেটা আমাদের হাতে, ঠিক আছে। এবার আমরা যদি রেজোনেন্স ফ্রিকোয়েন্সির কাছাকাছি চালাতে পারি সার্কিটটাকে, তাহলে আমরা সর্বোচ্চ পরিমাণে গেইনটা পাবো, ঠিক আছে। এটা দেখো, এখানে একটা রেজোনেন্স সার্কিটের একটা এক্সাম্পল দিয়েছে, এটা একটু করার চেষ্টা করি, ঠিক আছে। এখানে কি বলেছে, একটা সিরিজ রেজোনেন্স, এই এক্সাম্পলটা লেখো। প্রবলেমটা কি বলছে, একটা সিরিজ রেজোনেন্স নেটওয়ার্ক দিয়েছে, একটা দেখো আরএলসি সার্কিট আছে, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, কনসিস্টিং অফ এ রেজিস্টার অফ 30 ওহম। এই রেজিস্ট্যান্সের মান হলো 30 ওহম, ক্যাপাসিটেন্সের মান হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। এটা আগের দিন হয়নি তো করা? না, এটা হয়নি। এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার, আর একটা ইন্ডাক্টর বলেছে 20 মাইক্রো হেনরি ইন্ডাক্টর, ঠিক আছে। এরা কোথায় কানেক্টেড আছে, একটা সাইনোসয়েডাল সিগন্যাল, এখানে সাপ্লাই ভোল্টেজ আছে 9 ভোল্টের, তার অ্যাক্রসে কানেক্টেড আছে, ঠিক আছে। এবার বলছে যে ক্যালকুলেট দ্য রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, দ্য কারেন্ট অ্যাট রেজোনেন্স, and the voltage across the inductor and capacitor at resonance, the quality factor বার করতে হবে, এবং the bandwidth of the circuit বার করতে হবে, ঠিক আছে। and also sketch the corresponding current waveform for all frequency, মানে কারেন্টের সঙ্গে ফ্রিকোয়েন্সি কিভাবে চেঞ্জ হচ্ছে সেটাকেও গ্রাফে দেখাতে হবে। তাহলে এটা করার চেষ্টা করো। প্রথমে কিভাবে করবে, প্রবলেমটায় কি কি ডেটা বলে দিয়েছে ওগুলো ফার্স্টে লিখে নেবে। কি কি ডেটা বলে দিয়েছে বলো। আর ইজিক্যাল টু কত, আর ইজিক্যাল টু 30 ওহম বলে দিয়েছে, ঠিক আছে। এল ইজিক্যাল টু কত বলে দিয়েছে, 20 মিলি হেনরি, মানে মিলি হেনরিটাকে সবসময় তোমরা হেনরিতে লিখবে এসআই পদ্ধতিতে, 20 × 10⁻³ হেনরি, ঠিক আছে।
20 ইন্টু 10⁻³ হেনরি, এটা হলো ইন্ডাকটেন্স। আর ক্যাপাসিটেন্সের মান কত? 2 মাইক্রোফ্যারাড, মানে 2 ইন্টু 10⁻⁶, এটা হচ্ছে ফ্যারাড, 2 ইন্টু 10⁻⁶ ফ্যারাড। ঠিক আছে, তাহলে প্রথমে কি বার করতে বলেছে? রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা বার করতে বলেছে। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কত হবে? f0 এর ভ্যালু কত হবে বলো? ফর্মুলা কি f0? স্যার 1/2 পাই ডিভাইডেড বাই 1 বাই আচ্ছা দেখো, রুট এটার ওভার ফর্মুলা হচ্ছে 1/2π√LC। এটা হয়ে গেল আমাদের প্রথম অ্যান্সার, হয়ে গেল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বেরিয়ে গেল কোশ্চেন থেকে। ঠিক আছে, অ্যান্সার কিসে আসবে? ইউনিট কি হবে? আচ্ছা বার করে দেখা যাক। হার্জ। হার্জে হবে। হার্জ হবে। f0 হচ্ছে কত? 1/2π। 1/2π, এল এর ভ্যালু কত? 20 মিলি হেনরি, তাই তো? 20 ইন্টু 10⁻³ মিলি হেনরি যেহেতু। আর সি সমান কত বলেছে? 2 মাইক্রোফ্যারাড, মানে 2 ইন্টু 10⁻⁶। ঠিক আছে, এত হার্জ। এটা অ্যান্সার ক্যালকুলেট করে বলো কত হচ্ছে। কত হচ্ছে অ্যান্সারটা? স্যার 795.78 হার্জ। 795.78 হার্জ। ঠিক আছে, এটা হলো আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা বেরোলো। সেকেন্ড পার্টে কি বলেছে? সেকেন্ড কি বার করতে দিয়েছে? কারেন্ট অ্যাট রেজোনেন্স। রেজোনেন্সের সময় সার্কিটে কারেন্ট কত হবে? রেজোনেন্সের সময় সার্কিটে কারেন্ট কত হয় বলো? স্যার v/r। অনলি v/r, সেটাই হবে কারেন্ট। তাহলে আই নট যদি আমরা বলি, রেজোনেন্সের সময়কার কারেন্টটাকে যদি আমরা আই নট বলি, তাহলে এটা হয়ে যাবে আমার অনলি v/r। এটা আমরা ফেজর কিছু লাগাবো না, কারণ আমাদের তো রেজিস্টিভ সার্কিট। কারণ ইন্ডাকটেন্স এন্ড ক্যাপাসিটেন্সের তো কোনো এফেক্টই নেই। ভোল্টেজ কত দিয়েছে? 9 ভোল্ট দিয়েছে। ঠিক আছে, আর কারেন্ট কত, রেজিস্ট্যান্স কত আছে? 30 তো 0.3 অ্যাম্পিয়ার। স্যার 30, তাহলে এত অ্যাম্পিয়ার। এটা হচ্ছে 0.3 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা হলো আমাদের কারেন্ট অ্যাট রেজোনেন্স কন্ডিশন। আচ্ছা, আর কি বার করতে দিয়েছে এবার? দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটার অ্যাট রেজোনেন্স। রেজোনেন্স যখন ঘটছে সেই সময় আমার ভোল্টেজ কত আছে, ইন্ডাক্টরের অ্যাক্রসেই ভোল্টেজ কত, আর ক্যাপাসিটরের অ্যাক্রসেই বা ভোল্টেজটা কত। তাহলে ওটাকে আমরা ভিএল বলি। ফার্স্টে ভিএল বার করি, ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর। এর ভ্যালু কত হবে? আমরা খালি ভ্যালু চাইছি, আমরা ডাইরেকশন চাইছি না। ডাইরেকশন চাইছি না বলে মাথায় তীর চিহ্নগুলো আর দিচ্ছি না, আমরা ফেজর হিসাবে তো লিখছি না, আমরা খালি ম্যাগনিটিউডটা বার করছি। এটা কত হয় বলো? আগের দিন আমি লিখেছিলাম 2πfl ইনটু i। আই ইন্টু এক্সেল, তাই তো? আই ইন্টু এক্সেল আমি ওটাই। এরকম লিখতে পারি। এক্সেল এর মানটা 2πfl ইনটু i। হ্যাঁ হ্যাঁ, আই ইন্টু 2πfl এবারে আমরা লিখে দেবো এক্সেল এর জায়গায়। তোমরা সব ভ্যালুগুলোই জানো, কত জানো বলো, সব বসিয়ে দাও। আচ্ছা, এখানে এফএল মানে f0 কিন্তু। ঠিক আছে, এখানে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, কারণ রেজোনেন্স কন্ডিশনেই আমাদেরকে বার করতে হবে। তাহলে আই সমান আমরা কত জানি? 0.3 অ্যাম্পিয়ার। আই এর ভ্যালু বসালাম ইন্টু 2π, আছে 2π এর মতোই। এফ নট এর ভ্যালু কত? 795.78। এটা হলো এফ এর ভ্যালু। আর এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু 20 মিলি হেনরি, তাই তো? 20 × 20 × 10⁻³ এর ইউনিট কি হবে? ভোল্ট। ভোল্ট। ঠিক আছে, এর ইউনিট হবে ভোল্ট। ইউনিট গুলো দেবে কিন্তু, ইউনিট না দিলে মার্কস কমে যাবে। 30 ভোল্ট এসেছে। এটা 30 ভোল্ট। ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর ইজ 30 ভোল্ট। আচ্ছা, তাহলে এবার বলো ভি সি কত হবে? ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ যদি আমরা ভি সি বলি তাকে, সেটার ভ্যালু কত তোমরাই বলো? I into I X. into XC হবে তখন। আই ইন্টু এক্সি হবে তখন। আই ইন্টু এক্সি। এক্সি মানে কত? আই ইন্টু 1/ω into ওমেগা বাই 1 বাই কত? 1 বাই ওমেগা into C। 2πfc 2π fc, 2π f নট c। এখানে f নট আমি লিখছি, ফ্রিকোয়েন্সিটা যেহেতু রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতেই আমাদেরকে ক্যালকুলেট করতে বলেছে, সবসময় এখানে f নট কথাটা লিখবে। ঠিক আছে, আর এর ভ্যালুটা কত হবে ক্যালকুলেট করলে বেরিয়ে আসবে। আই এর ভ্যালু হচ্ছে 0.3 ইন্টু 1/2π। এফ নট মানে হচ্ছে কত? এফ নট মানে হচ্ছে 795.78
7 8 ওইটাও স্যার অলমোস্ট 30। দুটোই সেম হবে, হ্যাঁ স্যার। সেমই তো হবে। ইন্টু সি মানে কত? সি মানে হচ্ছে 2 মাইক্রোফ্যারাড নাকি? সি টু মানে হচ্ছে ইন্টু 10⁻⁻6। 2 ইন্টু 10⁻⁻6। দেখো এখানে কিন্তু একটা জিনিস মনে রাখার, যে দুটোই সেম হচ্ছে, এটা থেকে আমরা বুঝবো আমাদের ঠিক আছে। যদি ঠিক সেম না আসতো তাহলে বুঝতাম ভুল হচ্ছে। কারণ কি? কারণ এটা রেজোনেন্স কন্ডিশন। রেজোনেন্স কন্ডিশনে তো দুটো সেম আসতেই হবে। ইন্ডাক্টরের অ্যাক্রসেও যা ভোল্টেজ হবে, ক্যাপাসিটরের অ্যাক্রসেও সেম ভোল্টেজ হবে। ঠিক আছে, দুটো দেখো সেম আসবে। দুটো সেম আসা মানে আমাদের অ্যান্সার ঠিক আসছে। এটা একটা বোঝার উপায়। আচ্ছা, নেক্সট কি বার করতে বলেছে? নেক্সট বার করতে বলেছে যে কোয়ালিটি ফ্যাক্টর। কোয়ালিটি ফ্যাক্টরের ফর্মুলা কি? কোয়ালিটি ফ্যাক্টর কাকে বলে? স্যার 1/r। কোয়ালিটি ফ্যাক্টর মানে আমাদের বেসিক ডেফিনেশন থেকে করব, 1/r এর ওদিকে আর যাবো না। 2πfl ডিভাইডেড বাই দেখো r। কোয়ালিটি ফ্যাক্টর মানে ভিএল বাই ভি, তাই তো? ভিএল বাই ভি এভাবে আমরা লিখতে পারি, অথবা ভিসি বাই ভি এভাবেও লিখতে পারি। যে কোনো ভাবে তোমরা বার করতে পারো। ঠিক আছে, ভিসি বাই ভি, তোমাদের কাছে ভিএল জানা আছে, ভিও জানা আছে, তাহলে কিউ ফ্যাক্টরের ভ্যালু বলো। 30 ডিভাইডেড বাই কত হবে? 30 ডিভাইডেড বাই কত আছে? 9 ভোল্ট। এটাই হবে কোয়ালিটি ফ্যাক্টর, তাই তো? অথবা তোমরা এভাবেও বার করতে পারতে, কিউ ইজ ইকাল টু 1/r রুটের ভেতরে এল বাই সি, নাকি? 1/r রুটের ভেতরে এল বাই সি, এটা আমাদের বার করা যেত। এই পদ্ধতিতেও সেম অ্যান্সারই আসা উচিত। ঠিক আছে, এটার ভ্যালু কত আসছে? 30/9 করলে 3.33। 3.33। এটা হলো কিউ ফ্যাক্টরের ভ্যালু। এটা হলো কিউ ফ্যাক্টরের ভ্যালু। তাহলে কটা হয়ে গেল? আর একটা পার্ট বাকি থাকলো, ব্যান্ডউইডথ অফ দ্য সার্কিট। এই সার্কিটের ব্যান্ডউইডথ কত আছে? সে কি ফ্যাক্টরটা দেখুন। কিউ ফ্যাক্টর দেখো ডেফিনেশন থেকেই লিখলাম, ভিএল বাই ভি অথবা ভিসি বাই ভি। আমরা অলরেডি ভিএল এর ভ্যালু বার করেছি, ভিসি এর ভ্যালু বার করেছি, দুটোই 30 এসছে। আর ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করেছি 9 ভোল্ট। তাহলে 30/9 মানে হচ্ছে 3.33। এটাই আসা উচিত কিউ ফ্যাক্টর। স্যার এইটা কি জন্য লিখলেন 1/r ওটা ওরা পেল বেশি? এটা হচ্ছে আরেকটা ডেফিনেশন, মানে তোমরা যদি এটা অ্যাপ্লাই না করতে চাও, প্রুফ করেছিল আগের দিন। এটাও প্রুভ করা হয়েছিল। মানে তোমরা চাইলে এই ফর্মুলা দিয়েও বার করতে পারো। এই ফর্মুলা দিয়ে কত আসছে দেখো, এই ফর্মুলা দিয়ে যদি তুমি কিউ ফ্যাক্টর বার করো, এটা 30 আসবে। এল এল এর ভ্যালু কত? 20 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই কত? সি মানে কত? 2 ইন্টু 10⁻⁻6। কত আসছে? এটা ক্যালকুলেট করে দেখো দেখি কত আসছে। 10 10 যাবে 10 মানে 10⁻⁴, মানে উপরে 100 থাকবে। 100/30, 100/30 সেটাকেও যদি আমরা কাটি, 30 10/3 মানে হচ্ছে 3.33 আসবে। ঠিক আছে, এইভাবে করলেও 3.33 আসবে। মানে অ্যান্সারটা দুদিকেই সেম আসবে। তোমরা যে পদ্ধতি বা যে ফর্মুলা কাজে লাগিয়ে করতে চাও করতে পারো। ঠিক আছে, তোমরা এটা করলেও ঠিক আছে, এটা করলেও ঠিক আছে, তবে যেটা খুশি করতে পারো। কিউ ফ্যাক্টরের মানে এখান থেকেই, এই ডেফিনেশন থেকেই এটা ডিরাইভ করা হয়েছিল আর কি আগের দিন। কিন্তু স্যার ওই ভিসি বাই ভি করলে তো স্যার ওটা তো সহজ পদ্ধতি হয়েছে। হ্যাঁ, এটা সহজ হচ্ছে, তাই তো বললাম। মানে চাইলে করতে পারো, এটাও সহজ তো এটাই হচ্ছে উপরেরটা। ঠিক আছে, আর আচ্ছা বলো ব্যান্ডউইডথ এর ফর্মুলা কত? ব্যান্ডউইডথ আমি একটু আগেই বার করেছি। ব্যান্ডউইডথ এর ফর্মুলা r/2πl। r/2πl এটা বেরিয়েছে। তাহলে বসাও, আর এর ভ্যালুও জানা আছে, 2πl এরও ভ্যালু জানা আছে। কত হবে এটা? আর ভ্যালু কত? আর এর ভ্যালু 238.85 হয়েছে। r/2π ইন্টু এল মানে হচ্ছে 20 ইন্টু 10⁻³ কত বললে? 238। 238.85। আচ্ছা 238.9897। যাই হোক, অ্যারাউন্ড হচ্ছে 239, কাছাকাছি 239, তাই তো? এরকম একটা রেঞ্জের ফ্রিকোয়েন্সি আমাদের আসছে, মানে এটা 238ই আসছে এখানে। যাই হোক, 238 পয়েন্ট সামথিং। ঠিক আছে, এবার এটা আমাদের ব্যান্ডউইডথ বেরিয়ে গেল। এটা ইউনিট কি হবে? ব্যান্ডউইডথের ইউনিট কি হবে? হার্জ। হার্জ। ঠিক আছে, ব্যান্ডউইডথের ইউনিট হবে হার্জ। আচ্ছা, আর কি বার করতে বলেছে? একটা গ্রাফ আঁকতে বলেছে, তাই তো? এটা গ্রাফিক্যালি মানে আঁকতে বলেছে তো, ভ্যারিয়েশন। লাস্ট পার্টটা দেখো কি বলেছে, অলসো স্কেচ দ্য কোরসপন্ডিং কারেন্ট ওয়েভ ফর্ম ফর অল ফ্রিকোয়েন্সি। সব ফ্রিকোয়েন্সির জন্য কারেন্টটা কিভাবে ভ্যারি করছে সেটাকে গ্রাফের আকারে দেখাতে বলেছে। স্কেচ মানে গ্রাফই আঁকতে হবে তোমাকে। তাহলে তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর কারেন্ট দেখাবে, এক্স অ্যাক্সিস বরাবর ফ্রিকোয়েন্সিকে দেখাবে। ওয়াই অ্যাক্সিস বরাবর কারেন্ট দেখাও আই,
আর এক্স অ্যাক্সিস বরাবর ফ্রিকোয়েন্সিকে দেখাও এফ। বলো যখন আমার ফ্রিকোয়েন্সি কম আছে তখন কারেন্ট কি হবে, বেশি না কম? এখানে কারেন্ট কি হবে যখন লো ফ্রিকোয়েন্সি জিরোর কাছাকাছি, তখন কারেন্ট বেশি না কম, কি হবে? কারেন্ট তো তখন জিরো হবে। কারেন্ট অলমোস্ট জিরোই হবে। কারেন্ট ম্যাক্সিমামটা হবে কোথায়? কারেন্ট ম্যাক্সিমাম হবে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে। রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে। এই আমরা একটা ফ্রিকোয়েন্সি এফ জিরো তোমরা লিখে দেবে 795 যেটা পেয়েছো ওটা দেখিয়ে দেবে এখানে, এটা হচ্ছে এফ নটে ম্যাক্সিমাম। আর বাকি আমার এখানেও জিরো, জিরো একদম শুরু থেকে দেখাবে না, একটু উপর থেকে শুরু করবে, কারণ এক্স্যাক্টলি জিরো হবে না ওটা, ঠিক আছে? একটু উপর থেকেই দেখাবে। আর ওটাও একটু ম্যাক্সিমামে গেলে তারপরে আবার আস্তে আস্তে কমিয়ে আবার আস্তে আস্তে এরকম দেখাবে। ম্যাক্সিমামে গেল, তারপরে আবার আস্তে আস্তে কমতে 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 আবার একটা সময় এটা জিরোতে পৌঁছে যাবে, ঠিক আছে? তো এরকম ভাবে আমরা কারেন্টটাকে দেখাবো, এবং এই ম্যাক্সিমাম কারেন্ট এখানে দেখিয়ে দেবো এর ভ্যালুটা কত। ম্যাক্সিমাম কারেন্টের ভ্যালুটা কত আছে বলো? আই নট এর ভ্যালু কত বার করা হয়েছে না? ভি বাই আর, যেটা আমার ভি বাই আর বেরিয়েছে সেটাই তো ম্যাক্সিমাম। সেটা কত? 0.3 না কত বার করলাম যে, 0.3 অ্যাম্পিয়ার। এই যে আই নট এর ভ্যালু হচ্ছে 0.3 অ্যাম্পিয়ার। আই নট ইজ ইকাল টু হচ্ছে 0.3 অ্যাম্পিয়ার। এইরকম ভাবে আমরা একটা গ্রাফ এঁকে ফেলবো, ঠিক আছে? এই গ্রাফের মাধ্যমে আমরা কি দেখাচ্ছি? এটার মাধ্যমে আমরা কারেন্টের ভ্যারিয়েশনটাকে দেখাচ্ছি ফ্রিকোয়েন্সির সঙ্গে। আচ্ছা, লোয়ার আর আপার কাট অফ ফ্রিকোয়েন্সিটা এখানে বলেনি, যদি বলতো তাহলে কি করে বার করতে? আচ্ছা, এখানে গ্রাফে যখন দেখাচ্ছি, হ্যাঁ দেখানো তো উচিত আমাদের, আপার আর লোয়ারটাকেও দেখিয়ে দেওয়া দরকার আছে। বলো দেখি কি করে বার করবে আপার আর লোয়ার কাট অফটা? সে 1/√2 দিয়ে গুণ করে তাকে 1/√2 দিয়ে গুণ করবে। ওই আই নটটাকে। হ্যাঁ, ওখানে কারেন্টের ভ্যালুটা পেয়ে যাবে। এখানে যদি তোমাকে কারেন্টটা জানতে হয়, এই জায়গায় কারেন্টটা কত, সেটা তুমি 1/√2 দিয়ে গুণ করে এই 0.3 যেটা আছে সেটাকে 1/√2 দিয়ে গুণ করলে পেয়ে যাবে 1/√2 ইন্টু 0.3 অ্যাম্পিয়ার। এটা তুমি কারেন্টটা পেলে, কিন্তু ফ্রিকোয়েন্সি গুলো কি করে পাবে বলো? ফ্রিকোয়েন্সি কি করে পাবে? মান বসিয়ে ওই আরএলসি ওই মানটা দেখো, আরএলসি ভ্যালু বসিয়ে করতে পারো, কিন্তু খুব জটিল হবে, ঠিক আছে? অনেকটা বড় ক্যালকুলেশন তো, দেখতেই পাচ্ছ এফএল আর এফএইচ এর যে ভ্যালুগুলো, এফএইচ এর ভ্যালু কত হয় তুমি করতে পারো। এফএইচ সমান আমরা জানি হচ্ছে r/12, তাই তো? r/12 প্লাস কত, রুটের ভেতরে r/12 তার হোল স্কোয়ার, r/12 তার হোল স্কোয়ার প্লাস 1/LC, তাই তো? এখান থেকে তুমি এফএল এর ভ্যালু বার করতে পারো, আর এখানে মাইনাস বসিয়ে এফএইচ এর ভ্যালুও বার করতে পারো। এফএল মানে সরি, এফএল এর ভ্যালু হচ্ছে -r/12, এখান থেকে তুমি বার করে ফেলতে পারো। কিন্তু এটার থেকে সহজ উপায় আছে, যে অতটা খাটতে হবে না, মানে এতটা বড় ক্যালকুলেশন করতে হবে না। এটা কি করে করা যায় বলো তো? দেখো, আমরা তো ব্যান্ডউইডথ ক্যালকুলেট করেছি, এই টোটালটাকে আমরা কি বলছি? ব্যান্ডউইডথ বলছি না? এই টোটাল ফ্রিকোয়েন্সি রেঞ্জটাকে আমরা বলছি বিডব্লিউ, ব্যান্ডউইডথ। ডিফারেন্স ইন f2 and f1, এটাকে বা fh বা fl, এটাকে আমরা বলছি ব্যান্ডউইডথ। তাহলে আমরা f0 তো অলরেডি জানি, f0 এর ভ্যালু কত বেরিয়েছে এই কোশ্চেনে? f0 এর ভ্যালু অলরেডি আমরা বেরিয়েছে 795.78, এটা আমরা অলরেডি বার করেছি। হার্জ, এত হার্জ আমরা অলরেডি বার করেছি। আচ্ছা, এবারে একটা জিনিস লক্ষ্য করো, এই যে ব্যান্ডউইডথটা শুরু হয়েছে কোথা থেকে? এখান থেকে শুরু হয়েছে, এফএল থেকে শুরু হয়েছে, আর শেষ হয়েছে কোথায়? এফএইচ এ গিয়ে শেষ হয়েছে। তার মানে এইখান থেকে এইটুকু মান কত? এখান থেকে এইটুকুটার মান কত হবে? f0 থেকে এফএইচ পর্যন্ত এইটুকুটার মান হচ্ছে ব্যান্ডউইডথ/2 আমরা লিখতে পারি তো? এখানে গ্রাফটাকে আরেকবার এঁকে ফেলি। দেখো, গ্রাফটাকে যদি আমি বড় করে একবার এখানে দেখাই, এটা হচ্ছে আমার f0, এটা হলো আমার f0, দুটো ফ্রিকোয়েন্সি আমার দুদিকে আছে। এটা হলো আমার এফএল ফ্রিকোয়েন্সি, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, আর এটা হলো আমার আপার কাট অফ ফ্রিকোয়েন্সি এফএইচ। আমাকে বলো, এই টোটালটা আমার কত? এই টোটালটা হচ্ছে ব্যান্ডউইডথের সঙ্গে সেম। এটা যদি ব্যান্ডউইডথ হয়, তাহলে এইখান থেকে এইটুকু কত হবে? এখান থেকে এইটুকুটা সমান কত? এটা অর্ধেক হবে। f0টা fh আর fl এর মাঝামাঝি, f0টা সবসময় হচ্ছে মিডিল পয়েন্ট বিটুইন fl and fh, তাহলে এইটুকুটার দৈর্ঘ্য নিশ্চয়ই আমার ব্যান্ডউইডথ/2 হবে, ব্যান্ডউইডথ/2, ঠিক আছে? তাহলে আমরা এরকমও লিখতে পারি, fh সমান হচ্ছে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ ইকুয়াল টু
F0 যেটা আছে F0 থাকলো প্লাস হাফ ইন্টু বিডাব্লিউ। তাহলে F0 আমরা জানি, বিডাব্লিউ আমরা জানি, ব্যান্ডউইডথ আমরা জানি 296 না 238 বেরিয়েছে 238। তাহলে এখানে আমাদের 796 বা যেটা 795 আছে প্লাস, মানে এটাকে আমরা 796 ধরে নিই, অলমোস্ট 796 প্লাস হাফ ইন্টু 238। এটা করলে আমাদের বেরিয়ে যাবে আপার কাট অফটা। এরকম করেও আমরা বার করে ফেলতে পারি। এবার বলো লোয়ার কাট অফটা কি ফর্মুলা হবে? লোয়ার কাট অফ বার করার কি ফর্মুলা হবে? মানে মাইনাস হয়ে যাবে খালি। খালি মাইনাস হয়ে যাবে। FL সমান হয়ে যাবে আমার F0 মাইনাস হাফ অফ ব্যান্ডউইথ। ঠিক আছে, বাকি তো সব সেম। তাহলে এরকম করে আমরা ইজিলি বার করে ফেলতে পারি আপার আর লোয়ারটা। তাছাড়া যদি না করতে চাও এই ফর্মুলাতে বসাবে, ফর্মুলাতে বসিয়ে RLC সব ভ্যালু জানা আছে, এখান থেকেও বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এইটা হয়ে গেল আমাদের একটা সিরিজ RLC সার্কিটের একটা এক্সাম্পল আমরা দেখে নিলাম, রেজোনেন্স কন্ডিশন। সবাই বুঝতে পেরেছো এটা? মানে স্যার এই ফর্মুলাটা আনতে গেলে F0 এর মানটা তাহলে আমাদের আগে বার করে রাখতে হবে স্যার। F0 এর মান অলরেডি আমাদের F0 মান বার করে রাখতে হবে। হ্যাঁ সেটা করতে হবে, কিন্তু এখানে প্রথমেই চেয়েছিল F0 এর মানটা। ঠিক আছে, ফার্স্ট প্রবলেমে এটা চেয়েছিল F0 এর মানটা কত। ঠিক আছে, পরের প্রবলেমটা তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, আচ্ছা এবার আমি একটা প্যারালাল RLC সার্কিট, তার ক্ষেত্রে রেজোনেন্সটা কিরকম হয় সেটা একবার দেখে নেব। আচ্ছা, এখানে একটা প্যারালাল RLC সার্কিট দেখানো হয়েছে। ঠিক আছে, এবার দেখো এই যে প্যারালাল আমরা সার্কিটটা ড্র করলাম, এখানে আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজটা কত? অ্যাপ্লাইড ভোল্টেজ হচ্ছে VS। আর এখানে আমাদের একটা রেজিস্টার আছে, যা রেজিস্ট্যান্স কত? রেজিস্ট্যান্স হচ্ছে R। একটা ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টরের ইন্ডাকটেন্স হচ্ছে কত? L। এবং এখানে একটা ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কত? এটা হচ্ছে C। ঠিক আছে, তাহলে বলো দেখি এই যে সার্কিটটা আমাদের আছে, এখানে অ্যাপ্লাইড ভোল্টেজটা হচ্ছে আমাদের VS, অ্যাপ্লাইড ভোল্টেজ হচ্ছে VS। আর তিনটে ব্রাঞ্চ আছে, এই তিনটে ব্রাঞ্চের মধ্যে প্রত্যেকটি ব্রাঞ্চে আমাদের কত করে ভোল্ট কারেন্ট ফ্লো করছে? এই ব্রাঞ্চে আমাদের কারেন্ট হচ্ছে IR। রেজিস্টার যে ব্রাঞ্চে আছে সেই ব্রাঞ্চে IR কারেন্ট ফ্লো করছে, ইন্ডাক্টর যে ব্রাঞ্চে আছে সেই ব্রাঞ্চে IL কারেন্ট ফ্লো করছে, এবং ক্যাপাসিটর যে ব্রাঞ্চে আছে সেই ব্রাঞ্চে আমার IC কারেন্ট ফ্লো করছে। এবং টোটাল যে কারেন্ট সেটা হচ্ছে I। টোটাল কারেন্টটাকে আমরা বলছি I কারেন্ট। সাপোজ তাহলে I সমান আমরা কি লিখতে পারি? এটা আমি আগে হিসাব করেছি, আমি আর এখন ডিটেলসে যাব না। আমি I সমান লিখতে পারি IR প্লাস IL প্লাস IC। এটা আমি আগেই প্যারালাল সার্কিট যখন পড়িয়েছিলাম তখনই বলেছি, তাই তো? IR প্লাস IY, সরি IY না, IL প্লাস IC, এটা আমরা বলেছি। এবং এখান থেকে আমরা কি বার করেছিলাম? IR এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? V বাই R লিখতে পারি। IL এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? V বাই জে XL লিখতে পারি। এবং IC এর পরিবর্তে কি লিখতে পারি? V বাই মাইনাস জে XC লিখতে পারি, মাইনাস জে XC, X সাফিক্স C। এখান থেকে আমরা V যদি কমন নিয়ে ফেলি তাহলে কি পড়ে থাকবে? V কমন নিলে 1 বাই R মাইনাস জে বাই, সরি এটা কত পড়ে থাকবে? J ইন্টু 1 বাই XL। আচ্ছা XL এর মান কি? XL এর মান কত হয়? ওমেগা রেসপেক্টে লিখলে ওমেগা L, তাই তো? এটাকে আমরা ওমেগা L বলতে পারি XL এর পরিবর্তে। আর এটা প্লাস J ইন্টু, যেটা উপরে গেলে প্লাস J হয়ে যাবে,
প্লাস জে ইন্টু 1 বাই এক্স এর মান কত, এক্স এর মান কত বলো দেখি, ওমেগা রেসপেক্টে লিখলে। ওমেগা সি। না, এক্স এর মান ওমেগা সি নয়, এক্স এর মান হচ্ছে 1 by 1 বাই ওমেগা সি। 1 বাই ওমেগা সি, 1 বাই ওমেগা সি, শুধু ওমেগা সি নয়, মানে হচ্ছে নিচে আমার পড়ে থাকবে 1 বাই ওমেগা সি, ঠিক আছে, নিচে আমার 1 বাই ওমেগা সি। এবার এই নিচে 1 বাই ওমেগা সি মানে উপরে একটা 1 ছিল, তারপরে এটা ছিল ভগ্নাংশের মধ্যে, এখানে 1 বাই ওমেগা সি আছে, তার মানে এই ওমেগা সিটা উপরে উঠে যাবে, বুঝতেই পারছো। তাহলে আলটিমেটলি ওটা সাজিয়ে লিখলে এরকম হবে, এদিকে আমাদের আই আছে, আই ইজিক্যাল টু, ওদিকে হচ্ছে আমাদের ভি আছে, এখানে আমাদের আছে কি 1 বাই আর আছে, প্লাস জে, প্লাস জে মানে প্লাস জে এর সঙ্গে কি আছে, ওমেগা সি হয়ে গেছে ওখানে, প্লাস জে এর সঙ্গে আমাদের ওমেগা সি ভেতরে আছে, আর মাইনাস কে হবে, মাইনাস জে ইন্টু কত আছে 1 বাই ওমেগা এল, তাহলে এটা 1 বাই ওমেগা এল, এরকম ভাবে আমরা এটাকে লিখে ফেললাম, ঠিক আছে। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে এটা আমরা লিখে ফেললাম। এবং আই বাই ভি কে আমরা কি বলি, আই বাই ভি, আই বাই ভি কে আমরা নাম দিচ্ছি হচ্ছে অ্যাডমিটেন্স, আই বাই ভি মানে হচ্ছে আমাদের অ্যাডমিটেন্স, তাহলে এটাকে আমরা ওয়াই, ওয়াই ফেজার এরকম ভাবে আমরা লিখে ফেললাম। ওয়াই ইজ ইকাল টু হচ্ছে অ্যাডমিটেন্স, ইকুয়াল টু হচ্ছে কত 1 বাই আর প্লাস জে ইন্টু, এরকম আমরা লিখতে পারি এটাকে ওমেগা সি মাইনাস 1 বাই ওমেগা এল। এর আগে আমি যখন করেছিলাম এটাকে বিএল এবং বিসি এইরকম ভাবে লিখেছিলাম, যাই হোক আমরা এখানে একটু অন্যরকম ভাবে লিখলাম, তোমরা চাইলে ওভাবেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। সেখানে আমরা কি করেছিলাম না, এই 1 বাই আর এর পরিবর্তে জি লিখেছিলাম, 1 বাই ওমেগা সি এর পরিবর্তে আমরা এক্স 1 বাই বিসি লিখেছিলাম, এবং ওমেগা এল এর পরিবর্তে আমরা 1 বাই ওমেগা এল এর পরিবর্তে আমরা বিএল লিখেছিলাম, তো সেভাবেও লেখা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা একটা জিনিস দেখব, যে আমরা এখানে যে ভোল্টেজ এবং কারেন্ট, সরি আমাদের যে কারেন্ট, সেই কারেন্টটা কি কি পদ্ধতিতে ভ্যারি করছে, ফ্রিকোয়েন্সির সাথে কি পদ্ধতিতে ওটা ভ্যারি করছে, সেটাই আমাদের এখানে মেন আলোচনার বিষয়, ঠিক আছে। এবার দেখো, যখন আমার যখন আমার ফ্রিকোয়েন্সিটা লো ফ্রিকোয়েন্সি আছে, ওয়েন ফ্রিকোয়েন্সি হচ্ছে নিয়ারলি জিরো, ধরা যাক যখন আমার ফ্রিকোয়েন্সি নিয়ারলি ইকুয়ালস টু জিরো, তখন আমার রিঅ্যাক্টেন্স এর মানটা কত হচ্ছে, ওয়াই এর মানটা কত হবে বলো তো। যখন আমার ফ্রিকোয়েন্সিটা নিয়ারলি ইকুয়ালস টু জিরো, তখন আমার এই অ্যাডমিটেন্সের মানটা কত হবে, এই সার্কিট থেকে বলো, এই ভ্যালু থেকে বলো, এই ইকুয়েশন, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিই। এখান থেকে কি দেখা যাচ্ছে, ওয়াই ইজ ইকাল টু মাইনাস ইনফিনিটি 1 বাই আর, হ্যাঁ দেখো এটা হচ্ছে প্লাস জে ইন্টু ওমেগা সি, তো ওমেগার ভ্যালু কত হবে, যদি এফ ইকুয়াল টু জিরো হয় তাহলে ওমেগার ভ্যালুও জিরোই হবে, কারণ ওমেগা সমান তো 2 পাই এল, তাহলে এটাও নিয়ারলি ইকুয়াল টু জিরোই হবে। আর এখানে আমাদের কত হচ্ছে 1 বাই জিরো, তাই না, 1 বাই ওমেগা এল মানে এখানে জিরো, 1 বাই জিরো মানে কত, 1 বাই জিরো মানে 1 বাই আর মাইনাস জে ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাই তো, জে ইনফিনিটি। তার মানে যদি আমরা অ্যাডমিটেন্সের ভ্যালুটা দেখতে চাই, আমরা যদি খালি ভ্যালুটা মড অফ দ্যাট নিয়ারলি ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, ইনফিনিটি হয়ে যাচ্ছে, ইনফিনিটি, কারণ মড বার করলে আমরা রুটের ভেতরে রাখবো, মড কি করে বার করে, রুটের ভেতরে 1 বাই আর তার হোল স্কোয়ার প্লাস মাইনাস ইনফিনিটি তার হোল স্কোয়ার, মানে মড অফ ওয়াই দ্যাট উইল বি নিয়ারলি ইকুয়ালস টু ইনফিনিটি, মানে অ্যাডমিটেন্সটা অলমোস্ট ইনফিনিটি হয়ে যাচ্ছে, এটা বুঝতে পারলে তো। মড অফ ওয়াই কি করে বার হবে, মড অফ ওয়াই মানে আমি দেখিয়ে দিই একবার, আমরা এখানে ওয়াই সমান লিখেছি কত না, ওয়াই হচ্ছে আমাদের আর প্লাস যে কমন নিয়েছে, ভেতরে পড়ে আছে কে ওমেগা সি মাইনাস 1 বাই ওমেগা এল, এটা পড়ে আছে, ঠিক আছে। এবার এখান থেকে যদি আমরা মড অফ ওয়াই লিখতে চাই, মড অফ ওয়াই বা ম্যাগনিটিউড অফ দ্য ওয়াই, দ্যাট উইল বি ইকুয়াল টু রুট আন্ডার আর স্কোয়ার প্লাস কত ওমেগা সি মাইনাস 1 বাই ওমেগা এল তার হোল স্কোয়ার, এটাই তো। এবার যখন আমরা দেখছি যে ফ্রিকোয়েন্সি নিয়ারলি ইকুয়ালস টু জিরো বা এফ টেন্ডস টু জিরো যদি আমার হয়, ফ্রিকোয়েন্সি যদি জিরোর কাছাকাছি হয়, তাহলে ওমেগা টেন্ডস টু জিরো, কারণ ওমেগা ইজ ইকাল টু আমরা জানি 2 পাই এফ,
তাহলে মড অফ ওয়াই যেটা হচ্ছে ম্যাগনিটিউড অফ দ্য অ্যাডমিটেন্স, দ্যাট উইল বি হাউ মাচ, দ্যাট উইল বি আমাদের রুটের ভেতরে আর, সরি এটা আর কেন লিখলাম, এটা তো 1/r হবে, ভুল লিখেছি, এটা 1/r হবে এবং এটাও 1/r এর হোল স্কোয়ার হবে, এটা হচ্ছে 1/r হবে এবং এটা 1/r এর হোল স্কোয়ার হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 1/r সেটার হোল স্কোয়ার প্লাস, দেখো ওমেগার প্রথম ওমেগা সি এটার ভ্যালু অলমোস্ট 0 হয়ে যাচ্ছে, ইট টেন্ডস টু 0 এন্ড ইট টেন্ডস টু, এটা টেন্ডস টু ইনফিনিটি, তার মানে আলটিমেটলি জিনিসটা এরকম হচ্ছে মাইনাস ইনফিনিটি তার স্কোয়ার, তার মানে ওয়াই এর ভ্যালু টেন্ডস টু আমার ইনফিনিটি হয়ে যাচ্ছে যখন আমার ফ্রিকোয়েন্সিটা 0 তখন। আচ্ছা যখন আমার ফ্রিকোয়েন্সিটা ইনফিনিটি তখন কি হচ্ছে, ফ্রিকোয়েন্সি যদি আমার ইনফিনিটির কাছাকাছি হয় তখন আমার ওয়াই এর ভ্যালু কত হবে, মড অফ ওয়াই যদি আমরা দেখি, মড অফ ওয়াই মানে কত, এফ এর ভ্যালু যদি ইনফিনিটির কাছাকাছি হয় ওমেগার ভ্যালুও তাহলে ইনফিনিটির কাছাকাছি হবে, এবং তার ফলে কি হবে, এখানে ওয়াই এর ভ্যালু ইনফিনিটি হচ্ছে, মডের মান মডের মানও ইনফিনিটি হবে, কারণ ওমেগা এল এর ভ্যালুটা ইনফিনিটির কাছাকাছি হবে, কিন্তু ওমেগা সি, দেখো ওমেগা এল যেটা আমার কোথায় আছে, নিচে আছে, সরি তাহলে আমার এটা ভুল হলো লেখাটা, ওমেগা সি যেটা হবে তার ভ্যালুটা নিয়ারলি ইনফিনিটি হবে এবং 1/ওমেগা এল যেটা আছে তার ভ্যালুটা নিয়ারলি 0 হবে। এই ব্যাপারটা তোমাদেরকে বুঝতে হবে, যদি কোনো এফ এর ভ্যালু ইনফিনিটির কাছাকাছি হয় তাহলে ওমেগার ভ্যালু ইনফিনিটি হবে, কারণ ওমেগা ইজ ইকুয়াল টু 2πx, আর যদি ওমেগার ভ্যালু ইনফিনিটি হয় তাহলে ওমেগা ইনটু সি এর ভ্যালু ইনফিনিটি হবে, আর 1/ওমেগা এল এর ভ্যালু কত হবে, 1/ইনফিনিটি, এককে বা কোনো ভ্যালুকে যদি ইনফিনিটি দিয়ে ভাগ করো তাহলে 0 হয়, ঠিক আছে, তার মানে এই ভ্যালুটা 0-র কাছাকাছি হবে। তাহলে মড অফ ওয়াই যদি আমরা দেখি, এখান থেকে আমরা হিসাব করতে পারছি, মড অফ ওয়াই মানে রুটের ভেতরে এই জিনিসটা কোনটা, না রুটের ভেতরে কতটা আছে, 1/r তার হোল স্কোয়ার প্লাস ওমেগা এল, সরি ওমেগা সি মাইনাস 1/ওমেগা এল টোটালটার হোল স্কোয়ার, তার মানে এই জিনিসটা এরকম দাঁড়াচ্ছে, রুটের ভেতরে 1/r তার হোল স্কোয়ার প্লাস ওমেগা সি মানে হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস 0 তার হোল স্কোয়ার। এবার ইনফিনিটির যদি আমরা স্কোয়ার করি তাহলে এটা টেন্ডস টু ইনফিনিটি আসবে, তার মানে যদি আমার ফ্রিকোয়েন্সি 0 হয় তখনও অ্যাডমিটেন্সটা হচ্ছে ইনফিনিটি, আর যদি আমার ফ্রিকোয়েন্সি ইনফিনিটি হয় তখনও আমার অ্যাডমিটেন্সটা হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে, দুদিকেই ইনফিনিটি হয়ে গেল। তাহলে যখন আমার একটা পার্টিকুলার ভ্যালু নিশ্চয় আসবে, যখন কি হয় ভ্যালুটা, সেটা কখন, যখন আমাদের সর্বনিম্ন অ্যাডমিটেন্সের ভ্যালু আমরা পেতে চাইবো তখন আমাদের দেখো এই যে জিনিসটা, এই জিনিসটাকে 0 হতে হবে, এই স্কোয়ার যে জিনিসটা আছে না, ওমেগা সি প্লাস ওমেগা মাইনাস ওমেগা এল তার হোল স্কোয়ার, তার মধ্যে এই ওমেগা সি ইজ ইকুয়াল টু যদি 1/ওমেগা এল হয়ে যায় তখন কিন্তু এই পার্টটা আমাদের 0 হয়ে যাবে এবং তখন আমাদের অ্যাডমিটেন্সটা হয়ে যাবে অনলি 1/r, ঠিক আছে, তার মানে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে ঘটনাটা ঘটবে, সেই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিটাকে আমরা f0 বলবো বা ওমেগা 0, আমরা এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি হিসাবে যখন বলছি, সাপোজ কোন একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা 0-র জন্য এটা হচ্ছে, হ্যাঁ বলো বলো, বলছি স্যার যখন ফ্রিকোয়েন্সিটা 0 বললেন তখন যে ক্যালকুলেশনটা করলেন সেটা স্যার মাইনাস রুট ওভার অফ মাইনাস ইনফিনিটি আসছে তো স্যার, রুট ওভার অফ মাইনাস ইনফিনিটি তো দেখো মাইনাস ইনফিনিটি তার হোল স্কোয়ার, মাইনাস ইনফিনিটির হোল স্কোয়ার, না মাইনাস ইনফিনিটি, সরি মাইনাস ইনফিনিটি তার হোল স্কোয়ার, এই ভ্যালুটা হচ্ছে কত, মাইনাস ইনফিনিটি, এবার মাইনাস ইনফিনিটিকে যদি তুমি স্কোয়ার করো কত আসবে, ইনফিনিটি হবে স্যার, প্লাস মাইনাস ইনফিনিটি হবে। ইনফিনিটি হোল স্কোয়ার মানেও কিন্তু প্লাস ইনফিনিটি হবে, তুমি মাইনাস 1000 এর হোল স্কোয়ার করে দেখো কত আসে, প্লাস মানে 1000 ইন্টু 1000 আসে, তাই না, তাহলে ওটা তো একটা প্লাস নাম্বারই হবে না, তো যে কারণে এটা প্লাস নাম্বারই আসছে। এবার দেখো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি সাপোজ ওমেগা 0, মানে অ্যাঙ্গুলার পার্টিকুলার একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা 0-র জন্য আমার এই পার্টটা 0 আসছে, তো ওমেগা 0 ইন্টু সি মাইনাস ওমেগা 0 ইন্টু এল 1/ওমেগা 0 ইন্টু এল দ্যাট ইকুয়ালস টু 0, এখান থেকে আমরা ওমেগা 0-র ভ্যালু কত পাই, এখান থেকে আমরা ওমেগা 0-র ভ্যালু পেয়ে যাচ্ছি, ওমেগা 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 1/, রুট ওভার, সরি 1/LC, তাহলে ওমেগা 0 সমান হয়ে যাচ্ছে এই যেরকম আগেরটার ক্ষেত্রে এসেছিল সেরকম সিরিজের মতই হচ্ছে, ভ্যালুটা সেমই আসছে, 1/রুটের ভেতরে এলসি আসছে, ঠিক আছে।
এবং এখান থেকে আমরা f0 পেয়ে যাব। f0 কি করে পাবো? ওমেগা জিরোর জায়গায় আমরা লিখে দেবো সিম্পলি 2 পাই f0। f0 হচ্ছে আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি 1/√LC। তার মানে প্যারালাল যদি RLC সার্কিট দেখি তার ক্ষেত্রেও কিন্তু রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যেটা হবে সেটাও কিন্তু সিরিজ রেজোনেন্স ফ্রিকোয়েন্সির সঙ্গে সেমই হবে, ঠিক আছে? প্যারালালিও যদি কানেক্ট করি সেম রেজোনেন্স ফ্রিকোয়েন্সির ভ্যালুটা আমাদের দু ক্ষেত্রেই কিন্তু সেম এলো। এবং যখন আমরা দেখবো এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কন্ডিশনে তখন আমাদের অ্যাডমিটেন্সের ভ্যালুটা কত? অ্যাট রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কন্ডিশন হোয়াট উইল বি দ্য অ্যাডমিটেন্স ভ্যালু? 1/r। হ্যাঁ, অ্যাডমিটেন্সের ভ্যালুটা 1/r হবে, কারণ দেখো এই 1 ওমেগা সি ইন্টু ওমেগা মাইনাস অফ 1/ωL এই পার্টটা তো জিরো হয়ে গেল। এই পার্টটা যদি জিরো হয়ে যায় পড়ে থাকে কে? রুটের ভেতরে 1/r এর হোল স্কোয়ার। 1/r এর হোল স্কোয়ারকে তুমি সরিয়ে দাও তাহলে তোমার 1/r এর হোল স্কোয়ারকে যদি তুমি সরিয়ে দাও তাহলে মড অফ ওয়াই কত হয়ে যাবে? অ্যাট রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতেই আমি লিখে ফেলি, মড অফ ওয়াই ইজ ইকুয়াল টু হয়ে যাবে অনলি 1/r। এটাই হচ্ছে আমাদের মিনিমাম অ্যাডমিটেন্স। এর থেকে মিনিমাম কি আর হতে পারে অ্যাডমিটেন্স? তো 1/r কিভাবে হলো? আচ্ছা মিনিমাম, আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি। এটা মিনিমাম না, এই যে 1/r এর হোল স্কোয়ার প্লাস এইটা ছিল, তাহলে 1/rটা তো থাকলো, 1/r এর হোল স্কোয়ারটা তো থাকলো, কিন্তু এই পার্টটা জিরো হয়ে গেল। এই পার্টটা জিরো হয়ে গেলে 1/r এর হোল স্কোয়ার সেটাকে রুট থেকে ছাড়িয়ে আনলে আবার 1/rই হবে খালি। তাহলে এটা হচ্ছে আমাদের মিনিমাম অ্যাডমিটেন্স। আর ম্যাক্সিমাম অ্যাডমিটেন্স কত ছিল? ইনফিনিটি ছিল, ঠিক আছে? ম্যাক্সিমাম অ্যাডমিটেন্স ছিল আমাদের ইনফিনিটি। তাহলে বলো আমাদের গ্রাফটা কিরকম হবে? অ্যাডমিটেন্সের গ্রাফ যদি আমরা এঁকে ফেলি কিরকম হবে গ্রাফটা? এরকম একটা আমরা অ্যাক্সিস আছি, এদিক বরাবর আমরা ওয়াই দেখাচ্ছি, এদিক বরাবর আমরা এফ দেখাচ্ছি, ফ্রিকোয়েন্সি দেখাচ্ছি, ঠিক আছে? এবার বলো আমাদের যখন অ্যাডমিটেন্স যখন ফ্রিকোয়েন্সি জিরো তখন অ্যাডমিটেন্স কত? ইনফিনিটি। আমরা এখানটায় ইনফিনিটি। স্যার এটা প্যারাবোলিক টাইপের হবে, রেক্ট্যাঙ্গুলার প্যারাবোলিক। না না না, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে না এটা। দেখো ফ্রিকোয়েন্সি যখন জিরো তখন এটা ইনফিনিটি, আর ফ্রিকোয়েন্সি যখন ইনফিনিটি তখন এটা ইনফিনিটি। এটা শুধু প্যারাবোলা হবে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা নয়। কিন্তু রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা আমরা এইটাকে বলি, শুরুতে ইনফিনিটি পরে গিয়ে জিরো হলে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। কিন্তু এইটা কিন্তু এখানে ইনফিনিটি, ফ্রিকোয়েন্সি যখন ইনফিনিটি তখনও ইনফিনিটি, মাঝে একটা পার্টিকুলার ভ্যালুতে গিয়ে এটা আমার কম হচ্ছে, এটা 1/r হচ্ছে। তাহলে এটা গ্রাফটা এরকম হবে, এই রকম ভাবে আসবে, এসে এই রকম ভাবে আবার উঠবে, ঠিক আছে? এবং এই যে মিনিমামটা হচ্ছে এটা কোন ফ্রিকোয়েন্সিতে হচ্ছে? এটা আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে হচ্ছে। এই ফ্রিকোয়েন্সিটা হলো আমাদের f0, এটা হলো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। এবং এখানে যে আমাদের অ্যাডমিটেন্সটা হচ্ছে এটা কত হচ্ছে? 1/r হচ্ছে অ্যাডমিটেন্সটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মিনিমাম অ্যাডমিটেন্স, ঠিক আছে? আচ্ছা, এটা তো আমাদের অ্যাডমিটেন্সের গ্রাফটা এরকম হলো। আচ্ছা, ভোল্টেজের গ্রাফটা কেমন হবে বলো তো? আর যদি আমরা দেখি কারেন্টের গ্রাফটা কিরকম হবে? এখান দিয়ে যে কারেন্টটা টানবে, এই যে কারেন্টটা কারেন্টটা টেনেছে, কারেন্টের গ্রাফটা কিরকম হবে? অ্যাডমিটেন্স যখন আমার ম্যাক্সিমাম তখন আমার কারেন্ট কত হবে? মিনিমাম হবে না ম্যাক্সিমাম হবে? কারেন্ট তো ম্যাক্সিমাম হবে। তো কারেন্ট I ইকুয়াল টু VY। না, দেখো অ্যাডমিটেন্স মানে কি? কারেন্টও কিন্তু ম্যাক্সিমামই হবে। কারণ কি বলো দেখি? কারণ হচ্ছে আমরা জানি অ্যাডমিটেন্স মানেটা কি, অ্যাডমিটেন্সের সঙ্গে কারেন্টের রিলেশনটা কি? আমরা জানি হচ্ছে I ইজ ইকুয়াল টু V ইন্টু ওয়াই, I ইজ ইকুয়াল টু V ইন্টু ওয়াই। এটা আমরা এখানেই পেয়েছি, কারণ I/V কে আমরা ওয়াই লিখেছি, তার মানে I ইজ ইকুয়াল টু VY। তাহলে দেখো যখন আমার এই জায়গাতে, যখন আমাদের কারেন্টটা যখন আমাদের অ্যাডমিটেন্সটা যখন ম্যাক্সিমাম তখন আমরা বলতে পারি ফর এ পার্টিকুলার ভোল্টেজ I ইজ প্রপোর্শনাল টু ওয়াই, তাই না? যদি আমার ভোল্টেজটা কনস্ট্যান্ট হয়, যখন এখানে ভোল্টেজটা যদি কনস্ট্যান্ট ধরে নিই আমরা, I ইজ প্রপোর্শনাল টু অ্যাডমিটেন্স। তার মানে যখন আমার অ্যাডমিটেন্স ম্যাক্সিমাম কারেন্টও তখন ম্যাক্সিমাম, আর যখন আমার এখানেও অ্যাডমিটেন্স ম্যাক্সিমাম কারেন্ট এখানেও ম্যাক্সিমাম।
আর এখানে যখন আমার অ্যাডমিটেন্সটা মিনিমাম, কারেন্টও মিনিমাম, তার মানে কারেন্টের গ্রাফটাও কিন্তু সিমিলার। কারেন্টকে যদি আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর ড্র করি, আর যদি আমরা ফ্রিকোয়েন্সিকে যদি এক্স অ্যাক্সিস বরাবর ড্র করি, কারেন্টের গ্রাফটাও কিন্তু এরকম সিমিলার একটা গ্রাফ হবে। আমি নীল রং দিয়ে দেখালাম এরকম, ঠিক আছে। এই যে আমার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, এটা যদি আমার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হয়, রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে কারেন্টটা আমার মিনিমাম হবে, ঠিক আছে। আচ্ছা, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে যদি আমরা ইম্পিডেন্সের গ্রাফ আঁকি, ইম্পিডেন্সটা কিরকম গ্রাফ হবে বলো? ইম্পিডেন্সের গ্রাফ, ইম্পিডেন্সের সঙ্গে অ্যাডমিটেন্সের রিলেশন কি? ইম্পিডেন্সের মানে 1/, 1/, y is equal to 1/z, তাই তো? বা z is equal to 1/y। তাহলে z is equal to আমরা বলতে পারি হচ্ছে z is equal to 1/y। তার মানে অ্যাডমিটেন্স যখন আমার ইনফিনিটি হচ্ছে, ইম্পিডেন্স কিন্তু তখন আমার 0 হবে। আবার যখন আমার অ্যাডমিটেন্সটা মিনিমাম হচ্ছে, তখন কিন্তু আমার ইম্পিডেন্সটা ম্যাক্সিমাম হবে। তাহলে ইম্পিডেন্সের যদি আমরা গ্রাফ আঁকতে চাই এই সার্কিটের ক্ষেত্রে, সেটা এরকম দেখতে হবে। ইম্পিডেন্সের গ্রাফটা উল্টে যাবে। এটা 0 থেকে শুরু হবে, এইরকম ভাবে হবে, ঠিক আছে। ইম্পিডেন্সটা ম্যাক্সিমাম এখানে হবে। ম্যাক্সিমাম ইম্পিডেন্সের ভ্যালু কত? ওটা যদি আর হয়, এটা ক্যাপিটাল আর হবে, তাই তো? মানে সরি, মানে ওটা 1/r হলে এটা আর হবে ইম্পিডেন্স যখন আঁকছি আমরা। তাহলে এদিকে আমাদের জেড, আর এদিকে হচ্ছে আমাদের কত? ফ্রিকোয়েন্সি। এবং এটা হচ্ছে আমার এফ নট, রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে এই ঘটনাটি ঘটবে। আচ্ছা, তাহলে ভোল্টেজের গ্রাফটা কিরকম হবে? ভোল্টেজের সঙ্গে যদি আমরা মানে কারেন্টটাকে যদি কনস্ট্যান্ট ধরে নিই, এই কারেন্টটাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরি, ধরা যাক এখানে যে গ্রাফটা ছবিটা আছে, এই ছবিতে আমরা যদি এই কারেন্টটাকে কনস্ট্যান্ট ধরে নিই, ধরো এই কারেন্ট আমার কনস্ট্যান্ট আছে, বা আই কারেন্টটা কনস্ট্যান্ট আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার এখানে যে ভোল্টেজ আমরা যেটা পাবো, এই 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 মানে প্রত্যেকটা ব্রাঞ্চ তো প্যারালাল, মানে প্রত্যেকের একটা সেম ভোল্টেজ। তাহলে ভোল্টেজটার আমরা কিরকম গ্রাফ পাবো ফ্রিকোয়েন্সির সাথে সাথে, এটা বলতে পারো? দেখো সার্কিট মতোই হবে। জেড এর মতোই হবে। কারণ কি? কারণ হচ্ছে এখানে আমার যে তিনটে জিনিস আছে, রেজিস্টার, ইন্ডাক্টর আর ক্যাপাসিটর, এরা তিনটে মিল। স্যার আপনি বললেন আই সমান ভি ওয়াই, তাহলে স্যার সেক্ষেত্রে তো হচ্ছে, তাহলে যদি আইটা কনস্ট্যান্ট হয়, তাহলে ওয়াই সমান হচ্ছে আই বাই ভি, তাহলে সেক্ষেত্রে ওয়াই ভ্যারিজেস 1/v হবে। হ্যাঁ, মানে ভি ভ্যারিজেস 1/y হবে, ভি ভ্যারিজেস 1/y হবে, ঠিক তাই। তার মানে যদি আমার আইটা কনস্ট্যান্ট হয়, আমি একটু আগেই বলেছি, যদি আমার আইটা কনস্ট্যান্ট হয়, তাহলে কি হবে না, যদি আমার আইটা কনস্ট্যান্ট আমরা ধরি, when i is constant, then what happens না, y এই v varies as 1/y, v varies as 1/y, অথবা v varies as z ও বলতে পারি আমরা, কারণ 1/y মানেই z, তার মানে v varies as z। সুতরাং ভোল্টেজের গ্রাফটা যদি আমরা দেখাই, ভোল্টেজের গ্রাফটা কিন্তু আবার একই রকম হবে। ইম্পিডেন্সের যেমন গ্রাফ আঁকলাম, ভোল্টেজের গ্রাফটাও ঠিক তাই। ভোল্টেজের গ্রাফটাও ধরো এরকম হবে, ঠিক আছে। ভোল্টেজের গ্রাফটাও বাড়বে আস্তে আস্তে, আবার গিয়ে কমবে। তাহলে এই যে পার্টিকুলার ভোল্টেজে গিয়ে এটা বেড়েছে, মানে সরি, যে ভোল্টেজে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে গিয়ে এটা বেড়েছে, এই ফ্রিকোয়েন্সিটাকে কি বলবো? এটাকে আমরা বলবো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। এবং এখানে আবার ম্যাক্সিমাম ভোল্টেজটা আমরা পাচ্ছি, এটা সাপোজ আমাদের ভিম্যাক্স বা ভিএম আমরা এটাকে বলছি সাপোজ, ঠিক আছে। আচ্ছা, এবার এখানেও কিন্তু ওই রকম ভাবেই, যেরকম আমরা সিরিজ রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে দেখেছি, সেরকম ভাবে এখানেও কিন্তু ওই হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি কনসেপ্টটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে। পাওয়ার ইজ ইকুয়াল টু আমরা কি জানি বলো? পাওয়ারের ফর্মুলা কি? ভোল্টেজের সাপেক্ষে যদি আমরা বলতে চাই, পি ইজ ইকুয়াল টু v square by r, ইন্টু আই। ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। তাহলে এখানে আমার পাওয়ারটা কি হচ্ছে? ভোল্টেজ বেশি মানে কি? এখানে আমাদের কারেন্ট, সরি, আমাদের এখানে প্যারালাল সার্কিট, যেহেতু প্রত্যেকের একটা ভোল্টেজ তো সেম, মানে আমরা পাওয়ারের ফর্মুলাটা এখানে এরকম ভাবে লিখবো, পি প্রপোর্শনাল টু ভি স্কোয়ার বাই আর। তাহলে এখানে যদি ভি স্কোয়ার বাই আর প্রপোর্শনাল হয়, মানে পাওয়ার ম্যাক্সিমাম আমার কোথায় হচ্ছে? এই এখানে হচ্ছে, যেখানে আমার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, সেখানে আমাদের পাওয়ারটা সর্বোচ্চ হচ্ছে। আর পাওয়ারটা তারপরে কি এদিকেও কমছে, এদিকেও কমছে। এবার এখানে যে পাওয়ার, তার অর্ধেক পাওয়ার কোথায় হবে? কত কত ভোল্টেজে গিয়ে এটার পাওয়ারটা অর্ধেক হয়ে যাবে বলো? যেরকম সিরিজ রেজোনেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি
ম্যাক্সিমাম 1 যেখানে by পাওয়ার root হতো, থেকে হ্যাঁ এখানে ম্যাক্সিমাম কারেন্ট যেখানে ছিল আই নট, সেখানে যা পাওয়ার হতো কারেন্টের ভ্যালু যদি আই নট বাই রুট টু হয়ে যায় তাহলে পাওয়ার অর্ধেক হয়ে যেত। সেরকম ভাবে এখানেও যেহেতু পাওয়ার ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, তার মানে এখানে আবার ম্যাক্সিমাম পাওয়ার পাচ্ছি আমরা ভিএম এই ভোল্টেজের জন্য। তাহলে অর্ধেক পাওয়ার কোথায় পাবো? অর্ধেক পাওয়ার আমরা একটা ভোল্টেজে গিয়ে পাবো, যে ভোল্টেজের মান কত, সেই ভোল্টেজের মান হচ্ছে 1/√2 ইন্টু ভিএম। ঠিক আছে, 1/√2 ইন্টু ভিএম। অনুরূপ ভাবে ওই দিকেও মানে একটা ফ্রিকোয়েন্সি আছে, যে ফ্রিকোয়েন্সিতে গিয়ে আমরা এই 1/√2 ইন্টু ভিএম ভোল্টেজ পাবো এবং সেখানে পাওয়ারটা অর্ধেক হবে। তাহলে এই মানে আমার যে f0 যে ফ্রিকোয়েন্সি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সির আগে একটা যে ফ্রিকোয়েন্সিতে আমরা অর্ধেক পাওয়ার পাচ্ছি, সেটাকে আমরা নাম দেবো কি না, এটা আমাদের হয়ে যাবে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এফএল, এবং রেজোনেন্স ফ্রিকোয়েন্সির পরে যে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে গিয়ে আমরা অর্ধেক পাওয়ারটা পাচ্ছি, সেই ফ্রিকোয়েন্সির নাম দেবো এফএইচ, মানে হচ্ছে হায়ার বা আপার কাট অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এবং একইভাবেই যে আপার এবং লোয়ার এই দুটো কাট অফ ফ্রিকোয়েন্সির মধ্যবর্তী যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ, এই ফ্রিকোয়েন্সি রেঞ্জটাকে কি বলবো? এটাকে আমরা বলবো ব্যান্ডউইথ। ঠিক আছে, এটাকে আমরা বলবো হচ্ছে ব্যান্ডউইথ। বোঝা গেল? ব্যান্ডউইথ, আর এটাকে আমরা এফএইচ বা এফ2 যা খুশি বলতে পারি। এফএইচ এর পরিবর্তে এফ2 ইউজ করতে পারি, অথবা এফএল এর পরিবর্তে আমরা এফ1 কথাটা ইউজ করতে পারি। তাহলে ব্যান্ডউইথ সমান কত হবে? ব্যান্ডউইথ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার f2 মাইনাস f1 অথবা fh মাইনাস fl, যেটা খুশি ইউজ করতে পারো। ঠিক আছে, এটা হলো ব্যান্ডউইথের ফর্মুলা। আচ্ছা, এবার হচ্ছে এই যে প্যারালাল আরএলসি সার্কিট, এর ক্ষেত্রে যদি আমরা এই মানে f1 আর f2 ভ্যালু বার করতে চাই, সেটা কিভাবে বার করবো বলো? যেরকম ভাবে আমরা আগের দিন ওটা করেছি, আমরা করেছি না, যে সিরিজ রেজোনেন্স সার্কিট বা সিরিজ আরএলসি সার্কিটের ক্ষেত্রে আমরা ω1 আর ω2 বার করেছিলাম, যেরকম ভাবে ঠিক সেরকম ভাবে এখানেও আমরা ω2 আর ω1 বার করে ফেলবো। ঠিক আছে, কিভাবে বার করেছিলাম আগের দিন আমরা? মনে করে দেখো। দেখো, যখন আমরা এইখানে পৌঁছে যাচ্ছি, মানে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিতে যখন আমরা যাচ্ছি পৌঁছে, সেই হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিতে কি হচ্ছে? আমাদের পাওয়ারটা অর্ধেক হয়ে যাচ্ছে, তাই না? পাওয়ারটা আমাদের অর্ধেক হয়ে যাচ্ছে। পাওয়ারটা অর্ধেক হওয়ার কারণ কি? পাওয়ারটা অর্ধেক হওয়ার কারণ হচ্ছে আমাদের যে অ্যাডমিটেন্স, যেটা আমরা ইন জেনারেল কোন ফর্মুলা দিয়ে লিখেছি? অ্যাডমিটেন্সটাকে আমরা এরকম ভাবে লিখেছি না, 1/r সেটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 1/r তার হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে মানে 1/r সেটার হোল স্কোয়ার ইন্টু ω1c, আমরা লোয়ার কাট অফটাকে ω1 ধরছি। ঠিক আছে, ω1c মাইনাস 1/ω1l, এটা তো আমাদের লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিতে গিয়ে এটা আমাদের ধরো অ্যাডমিটেন্সটা হচ্ছে। এবার এই অ্যাডমিটেন্স যেটা হচ্ছে, সেটা কত হচ্ছে না, সেটা হলো এর সঙ্গে সেম হবে আমাদের √2 টাইমস অফ 1/r, এর সঙ্গে সেম হবে এটা। ঠিক আছে, কারণ এখানে গেলে আমাদের যে ভোল্টেজটা সেটা 1/√2 হয়ে যাচ্ছে। ভোল্টেজ 1/√2 হচ্ছে, বা অ্যাডমিটেন্স আমাদের কত হচ্ছে, সরি, ভোল্টেজ 1/√2 হয়ে যাওয়া মানে ইম্পিডেন্সটাও 1/√2 টাইমস হয়ে যাওয়া। আর ইম্পিডেন্স 1/√2 টাইমস হয়ে যাওয়া, এই কথাটার মানে হচ্ছে অ্যাডমিটেন্স হচ্ছে দুগুণ হয়ে, মানে √2 টাইমস হয়ে যাওয়া। এটা কি বুঝতে পারলে তোমরা? দেখো, যখন আমরা এই ফ্রিকোয়েন্সিটা দেখছি, এটা হচ্ছে আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, f0। ঠিক আছে, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি থেকে আমরা যদি আমরা লোয়ার কাট অফের দিকে আসি, মানে লোয়ার কাট অফ মানে এই ফ্রিকোয়েন্সিটাতে, এই ফ্রিকোয়েন্সিতে আমাদের ভোল্টেজ কত হচ্ছে? 1/√2 ইন্টু ভিএম হচ্ছে। আচ্ছা, ভোল্টেজ মানে আমরা কি জানি? ভোল্টেজের ফর্মুলা কি? ভোল্টেজ মানে হচ্ছে আমাদের ভি ইজ ইকাল টু আমরা জানি কি, I ইন্টু জেড, কারেন্ট ইন্টু ইম্পিডেন্স। ঠিক আছে, তাহলে যদি আমরা দেখি এখানে আমাদের ভোল্টেজ যা ছিল, এখানে ভোল্টেজ 1/√2 টাইমস হয়ে গেছে। এবার যদি দু জায়গাতে কারেন্টটা সেম থাকে, তার মানে কি, এখানে ভোল্টেজ 1/√2 টাইমস হয়ে যাওয়া মানে
এখানে আমাদের ইম্পিডেন্স যেটা আছে, এই যেটা জেড আছে, জেডটাও নিশ্চয়ই এখানে 1/√2 টাইমস হয়ে গেছে। তার মানে এখানে আমাদের জেডটাও হচ্ছে 1/√2 টাইমস অফ জেড হয়ে যাচ্ছে লোয়ার কাট অফে। আর ইম্পিডেন্স যদি 1/√2 টাইমস অফ জেড হয়ে যায়, ইম্পিডেন্সের সঙ্গে অ্যাডমিটেন্সের রিলেশন কি আছে? অ্যাডমিটেন্স ইকুয়াল টু আমরা জানি 1/z। তাহলে জেডটা যদি 1/√2 টাইমস হয়ে যায়, তাহলে ওয়াইটা কি হয়ে যাবে? √2 টাইমস হয়ে যাবে, 1/1/√2। ঠিক আছে, এটা যদি কমে যায় মানে 1/√2 হয়ে যাওয়া মানে কি কমে যাওয়া, এটা যদি 1/√2 টাইমস হয়ে যায়, জেডটা ওয়াইটা কিন্তু শুধু √2 টাইমস হয়ে যাবে। তার মানে আমাদের এখানে যে ইম্পিডেন্সটা আমরা অ্যাডমিটেন্সটা পাচ্ছি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিতে, অ্যাট লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, এটা আমরা লিখে দিই, অ্যাট লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, অ্যাট লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আমাদের নর্মাল যে ফর্মুলা সেখান দিয়ে আমরা এটা পাচ্ছি, এটা হচ্ছে √2 টাইমস অফ 1/r। তাহলে এটাকে আমরা যখন দুদিকে স্কোয়ার করে দেবো, তার হোল স্কোয়ার প্লাস এদিকে হয়ে যাবে 1/ω1c মাইনাস 1/ω1l তার হোল স্কোয়ার, দ্যাট ইকুয়ালস টু হয়ে যাবে 2/r²। ঠিক আছে, 2/r²। এবার এই 1/r² ওইদিকে সরে যাবে, ওইদিকে সরে গেলে পড়ে থাকবে কে? এরকম পড়ে থাকবে ω1c মাইনাস 1/ω1l তার হোল স্কোয়ার ইজিক্যাল টু হয়ে যাবে 1/r তার হোল স্কোয়ার। এবার যখন আমরা এই দুদিকে রুটটাকে সরিয়ে দেবো, তখন কি আসবে? ω1c মাইনাস 1/ω1l দ্যাট ইকুয়ালস টু প্লাস মাইনাস আর। এবার আমরা এখানে কোনটা নেব? প্লাস আরটা নেবো না মাইনাস আরটা নেবো বলো? আমরা লোয়ার কাট অফটাকে ধরেছি। লোয়ার কাট অফ যেহেতু আমরা ধরেছি, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি মানে কি? মানে হচ্ছে রেজোনেন্সের আগে, রেজোনেন্সের আগে। ঠিক আছে, রেজোনেন্সের আগে আমার কোনটা বড় হয়? ω1c বড় হবে না ω1l বড় হবে? বলো। স্যার ω1l। ω1l বড় হবে? কেন বড় হবে? দেখো, ω1l না ω1c কোনটা বড় হবে বলো? কি করে বলছো ω1lটা বড় হবে? স্যার ω1c টা বড় হবে। স্যার ω1c টা ধরে নিলাম, স্যার এটার ভ্যালু যদি, স্যার ω1c টাই বড় হবে স্যার। না, ω1cটা বড় এখানে কিন্তু হবে না। কারণ দেখো, যদি আমরা এর গ্রাফ গুলো দেখি, স্যার 1/something মানে তো একের থেকে ছোট হবে। না সেটা তো কি করে বলতে পারো তুমি? মানে এটা কিভাবে বলা যাবে? সেটা তো বলা ঠিক না। দেখো, এই হচ্ছে গ্রাফ, ঠিক আছে? যখন আমরা দেখব মানে একটা প্যারালাল আরএলসি সার্কিট, প্যারালাল আরএলসি সার্কিটের ক্ষেত্রে কি কি এলিমেন্টস থাকে? এই গ্রাফটা দেখো, এই প্যারালাল আরএলসি সার্কিটের ক্ষেত্রে এখানে দেখিয়েছে হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে বিসি দেখিয়েছে। বিসি মানে কি? বিসি মানে হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্সের জন্য যে ক্যাপাসিটিভ সাসেপ্টেন্সটা, ক্যাপাসিটিভ যে সাসেপ্টেন্স সেটাকে আমরা দেখিয়েছি বিসি হিসাবে। ঠিক আছে, আর ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স, আচ্ছা এবার এখানে দেখো একটা বিএল আছে আর একটা বিসি আছে। ঠিক আছে, এবার এই বিএল যে জিনিসটা তার ফর্মুলা কি? বিএল মানে হচ্ছে 1/xl, 1/xl, 1/xl। যাই হোক, 1/xl মানে কত? 2πfl, 2πfl। আর বিসি যে জিনিসটা সেটা কত? সেটা হচ্ছে আমার বিসি মানে হচ্ছে 1/xc, 1/xc মানে হচ্ছে কত? এটা হচ্ছে 1/1/2πfc, 1/1/2πfc মানে 2πfcটা আমার উপরে চলে এলো।
তার মানে ব্যাপারটা উপরে চলে এলো 2 পাই এফসি, এরকম উপরে চলে এলো। এবার যখন আমরা অ্যাডমিটেন্সটাকে মানে যখন লিখছিলাম এরকম করে y ইজ ইকাল টু, আগে যখন আমরা প্যারালাল আরএলসি পড়িয়েছি তখনকার হিসাবটাও দেখো, তখন আমরা এরকম লিখেছি তো, এটা মানে হয়ে যেত কত, জি প্লাস জে ইন্টু কত হয়ে যেত, বিসি BL মাইনাস, minus BC। না না বিসি মাইনাস বিএল হতো, কারণ প্লাস জে আমি কমন নিয়েছি, তাই না, প্লাস জে কমন নিচ্ছি না। এটা কি হতো, দাঁড়াও আরেকবার লিখি আমি এখান থেকে, এটা দেখে নিই। ওমেগা সি, এটাকে আমরা বিসি বলছি আর এটাকে আমরা বিএল বলছি, তার মানে বিসি মাইনাস বিএল হতো অ্যাকচুয়ালি, বিসি মাইনাস বিএল, জে ইন্টু বিসি মাইনাস বিএল, এটাই আমরা লিখলাম এখানে, ঠিক আছে। এবার যেহেতু এটা মাইনাস বিএল আছে আর এটা বিসি আছে, বিএলটা কিভাবে ভ্যারি করবে, এফ এর সঙ্গে বিএল এর কি ভ্যারিয়েশন হবে বলো। বিএল এখান থেকে আমরা কি লিখতে পারি, বিএল ভ্যারিজ অ্যাজ 1/f, বিএল ভ্যারিজ অ্যাজ 1/f, আর এখান থেকে লিখতে পারি বিসি ভ্যারিজ অ্যাজ অনলি এফ, বিসি ভ্যারিজ অ্যাজ অনলি এফ। তাহলে বিএল এর সঙ্গে যদি গ্রাফটা আমরা আঁকতে চাই, বিএল এর সঙ্গে গ্রাফটা এরকম স্ট্রেট লাইন হবে পাসিং থ্রু অরিজিন, আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর বিএল দেখাচ্ছি, এক্স অ্যাক্সিস বরাবর আমরা এফ দেখাচ্ছি, সরি স্যার BL এর সাথে নয় স্যার, এটা BC এর সাথে স্ট্রেট হ্যাঁ লাইন হবে। বিসির সঙ্গে এটা স্ট্রেট লাইন হবে, বিসির সঙ্গে এফ এরটা একটা স্ট্রেট লাইন হবে, ঠিক আছে। কিন্তু বিএল এর সঙ্গে গ্রাফটা কি রকম হবে, বিএল এর সঙ্গে এটা গ্রাফটা স্যার আমার হয়ে যাবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয়ে যাবে, এই রকম একটা গ্রাফ হবে। এটা হলো আমাদের বিএল আর এটা হয়ে গেল আমাদের এফ। কিন্তু আমাদের এখানে কিন্তু বিএল নেই, এখানে মাইনাস বিএল আছে, জে ইন্টু মাইনাস বিএল আছে, তাহলে মাইনাস বিএল করলে এই গ্রাফটা নিশ্চয়ই উপরে থাকবে না, গ্রাফটাকে আমাকে ফোর্থ কোঅর্ডিনেট 4 fourth নম্বর quadrant-এ কোঅর্ডিনেট দেখাবে, হবে। মানে আমাকে এই দিকে দেখাতে হবে, আমাকে এই দিকে দেখাতে হবে গ্রাফটাকে। তাহলে এইটা হয়ে গেল আমাদের মাইনাস বিএল এর গ্রাফ, এটা হয়ে গেল মাইনাস জে বিএল, লেখা ভালো এটাকে মাইনাস জে বিএল, আর এদিক বরাবর আমাদের আছে কি এফ আছে, আর এটা আমাদের জে বিসি আছে, আর এদিক বরাবর আমাদের এফ আছে। এবার এই দুটোকে মিলিয়ে আমাদের গ্রাফটাকে আঁকতে হবে, ঠিক আছে। দুটোকে মিলিয়ে আমরা বিসি মাইনাস বিএল করে তবে অ্যাডমিটেন্সটাকে আমরা পেয়ে যাব, ঠিক আছে। বিসি থেকে বিএল আমরা বিয়োগ যদি করি, তার মানে এই গ্রাফের সঙ্গে এই গ্রাফ যদি যোগ করি তবে কি আমরা রেজাল্টেন্ট জিনিসটাকে দেখতে পাবো। তাহলে রেজাল্টেন্ট জিনিসটা কেমন হচ্ছে, রেজাল্টেন্ট জিনিসটা দেখো, এখানে দুটো জিনিস আমি ডটেড লাইন দিয়ে দেখাবো। দেখো এই বরাবর ধরো আমরা ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি, এবার ডটেড লাইন দিয়ে ধরো এইটা আমাদের বি সি কে বোঝাচ্ছে, এটা আমাদের বি সি কে ডটেড লাইন দিয়ে আমি দেখালাম, যেটা আমি আগেই দেখিয়েছি, এইটাকে আমি ডট দিয়ে দেখালাম, এটাকে আমরা বিসি কে দেখালাম, আর বি মাইনাস বিএল যেটা সেটাকেও আমি আরেকটা ডটেড দিয়ে দেখাবো। ধরা যাক আমরা এই লাল রঙের একটা ডটেড লাইন দিয়ে এটাকে আমি দেখিয়ে দিচ্ছি, এইরকম ভাবে একটা আমাদের এটা হলো আমাদের মাইনাস অফ বিএল যে জিনিসটা, ঠিক আছে, মাইনাস অফ বিএল, এটাকে আমি লাল রং দিয়ে দেখালাম, আর এটা হলো আমাদের বিসি। এবার আমরা এই দুটো জিনিসকে যোগ করব, যোগ করলে কিরকম হবে, যোগ করলে আমাদের যে জিনিসটা আমরা পাবো, তুমি খালি কিচ্ছু না এইখানে সঙ্গে এই ভ্যালুটাকে যোগ করো, এটা কত হবে প্রথমে, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে এটা শুরু হবে, কারণ এটা তো ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, আর এটা জিরো, মাইনাস ইনফিনিটির সঙ্গে জিরো যোগ করো, জিরোই আসবে। আর এখানে এর ভ্যালু কত, এখানে এই ভ্যালু কত, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যাক্সিস, এই ফ্রিকোয়েন্সি অ্যাক্সিসে এটা ধরো ইনফিনিটি ফ্রিকোয়েন্সিতে আমাদের এইটা কি দেখিয়েছি আমি, এটাকে আমি দেখিয়েছি জে ইন্টু বিসি, আর এটাকে আমি কি দেখিয়েছি মাইনাস অফ জে ইন্টু বিএল, ঠিক আছে। এবার দেখো এটা আমাদের মাইনাস অফ জে ইন্টু বিএল, আর এটা মাইনাস অফ জে ইন্টু বিসি, এখানে ফ্রিকোয়েন্সি ইনফিনিটি, তার মানে জে ইন্টু বিসি ইনফিনিটি,
আর এখানে ফ্রিকোয়েন্সি ইনফিনিটি, মানে জে ইন্টু বিএল এটা জিরো, তার মানে এখানে জিরোতে গিয়ে শেষ হবে, আর এটা স্টার্ট হবে কোথায়, সরি ফ্রিকোয়েন্সি এটা জিরোতে গিয়ে শেষ হবে না, সরি সরি ভুল বলছি, কারণ এটা হচ্ছে ইনফিনিটি আর এটা হচ্ছে ইনফিনিটি, এটা জিরো, তার মানে এইখানে যদি আমরা দেখি at f আমি লিখি এখানে, হ্যাঁ, at f equals to 0, at f equals to 0 তে যদি আমরা দেখি, বলো দেখি jbc এর ভ্যালু কত, জিরো। বল jbc এর ভ্যালু Zero। 0, আর মাইনাস অফ jbl এর ভ্যালু কত, মাইনাস বলো। ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি, তাহলে দুটোর যোগফল কত হবে, 0 মাইনাস ইনফিনিটির যোগফল কত, মাইনাস ইনফিনিটি হবে, তার মানে এটা মাইনাস ইনফিনিটি থেকে রেজাল্টেন্ট গ্রাফটা আমার মাইনাস ইনফিনিটিতে গিয়ে শুরু হবে, এখান থেকেই শুরু হবে, ঠিক আছে। আচ্ছা আবার বলে দেখি at f equals to infinity তে, at f equals to infinity আমার j into bc এর ভ্যালু কত, ইনফিনিটি। ইনফিনিটি, মাইনাস অফ j into bl এর ভ্যালু কত, জিরো। 0, তাহলে দুটোর যোগফল কত হবে, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি প্লাস 0 এর ভ্যালু কত, ইনফিনিটি, তার মানে গ্রাফটা শুরু হবে মাইনাস ইনফিনিটি থেকে, শেষ হবে গিয়ে প্লাস ইনফিনিটিতে এখানে গিয়ে, ঠিক আছে। তাহলে একটা জায়গায় মাঝে কোনো একটা জায়গাতে গিয়ে এটা নিশ্চয়ই জিরোও হবে, তার মানে গ্রাফ যেটা আমার হবে, গ্রাফটা অনেকটা এইরকম হবে, ঠিক আছে। রেজাল্টেন্ট যে জিনিসটা, রেজাল্টেন্ট গ্রাফটা আমার অনেকটা এইরকম ভাবে ভ্যারি করবে, এইরকম ভাবে, এইরকম ভাবে জিনিসটা ভ্যারি করবে, ঠিক আছে, রেজাল্টেন্ট গ্রাফটা কালো রং দিয়ে যেটা দেখালাম, ঠিক আছে। এবং এটা জিরো কোন ফ্রিকোয়েন্সিতে কি হবে জানো, এই ফ্রিকোয়েন্সিটা কোনটা, এটা হচ্ছে Zero। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, জিরো ফ্রিকোয়েন্সি নয়, রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে গিয়ে এটা জিরো হবে। দুটো কম্পোনেন্ট মিলে মিশে জিরো হয় কখন, যখন আমার ক্যাপাসিটিভ কম্পোনেন্ট, এটা হচ্ছে ক্যাপাসিটিভ কম্পোনেন্ট, এটা হলো ইন্ডাকটিভ কম্পোনেন্ট, দুটো কম্পোনেন্ট মিলে মিশে জিরো হয় আমার রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে। কিন্তু রেজোনেন্স ফ্রিকোয়েন্সি থেকে আগে যে ফ্রিকোয়েন্সি, সেখানে আবার কার প্রভাবটা বেশি আছে, কার প্রভাব বেশি আছে বলো, এইখান থেকে এইটুকুর মধ্যে কার প্রভাব বেশি, ইন্ডাকটিভের প্রভাব বেশি না এর প্রভাব বেশি, ক্যাপাসিটিভের প্রভাব বেশি বলো, জে ইন্টু বিসি বড় Inductive। আছে না জে ইন্টু বিএল বড় আছে, কে বড় আছে, জে ইন্টু ইন্টু বিসি। বিএল, বিএল টা তো উপর দিকে আছে, এটা এটা মাইনাস পজিটিভ, নেগেটিভ আছে। এটা পজিটিভ, জে ইন্টু বিএল যেটা, সরি জে ইন্টু বিসি এটা পজিটিভ আছে, আর জে ইন্টু মাইনাস অফ জে ইন্টু বিএল এটা হচ্ছে আমাদের নেগেটিভ, ঠিক আছে। কিন্তু এটা প্রভাবটা বেশি আমার এই দিক থেকে, মানে নেচারটা কি আছে, ওভারঅল নেচারটা আমাদের কোন দিকে যাচ্ছে, ইন্ডাকটিভের দিকেই যাচ্ছে, জে ইন্টু বিএল যেটা আছে তার দিকেই আমাদের ওভারঅল নেচারটা চলে যাচ্ছে, ঠিক আছে। তো তার মানে যেটা স্যার এই হচ্ছে, জায়গাটা বুঝতে পারলাম না স্যার। কোনটা বলতে পারলেন স্যার না? ওই স্যার নেচারটা কিরকম টাইপের হবে, সেটা ইন্ডাকটিভ না ক্যাপাসিটিভ, সেটা বুঝতে আমি পারলাম বলছি না। দেখো নেচারটা, আমি একটা জিনিস বলি, এখানে যে ক্যাপাসিটিভ যে কম্পোনেন্টটা দেখতে পাচ্ছ জে ইন্টু বিসি, মানে দুটো জিনিস তো আছে, একটা হচ্ছে বিসি আর একটা হলো বিএল, তার মধ্যে বিসিটা হলো ক্যাপাসিটিভ আর বিএলটা হলো ইন্ডাকটিভ ইন নেচার। তো যে আমার ইন্ডাকটিভের যে গ্রাফটা সেটা কোন কোয়াড্রেন্টে আছে, ফোর্থ কোয়াড্রেন্টে আছে, তাই না, এই লাল রং ডটেড দিয়ে দেখি যে এটা কি, এটা ইন্ডাকটিভের গ্রাফটা, তো জে ইন্টু বিএল এর গ্রাফ এটা, আর জে ইন্টু বিসির গ্রাফটা কোনটা, ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, সবুজ রং দিয়ে দেখিয়েছি। এবার দেখো যখন আমরা রেজাল্টেন্টটা আঁকছি, তখন কালো রঙের যে গ্রাফটা, এটা কোন কোয়াড্রেন্ট থেকে প্রথম, মানে এই আপ টু দিস রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, মানে জিরো থেকে শুরু করে এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আসা পর্যন্ত এই গ্রাফটা কোন কোয়াড্রেন্টে আছে, রেজাল্টেন্টটা কোন কোয়াড্রেন্টে আছে, করতেই আছে, আর ইন্ডাকটিভটা কোন কোয়াড্রেন্টে ছিল, করতেই ছিল। তার মানে নেচারটা, ওভারঅল নেচারটা কার দিকে বেশি হলো, ইন্ডাকটিভের দিকেই বেশি হলো। যখন আমার আপ টু দিস ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমাদের নেচারটা ইন্ডাকটিভের দিকেই বেশি হলো না, কারণ এটাও আমার ফোর্থ কোয়াড্রেন্টেই ছিল, মানে ইন্ডাকটিভের প্রভাবটা বেশি, কারণ এর ভ্যালুটা বেশি ছিল, ঠিক আছে। কিন্তু যেই আমার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পার হয়ে গেল, গ্রাফটা কোন কোয়াড্রেন্টে শিফট করে গেল, ফার্স্ট কোয়াড্রেন্টে, আর ফার্স্ট কোয়াড্রেন্টে কার প্রভাব বেশি, ক্যাপাসিটিভের প্রভাব বেশি, ক্যাপাসিটির ভ্যালুটা বেশি। এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পার হয়ে যাওয়া মাত্র আমার ক্যাপাসিটারের প্রভাবটা বেশি হতে শুরু করলো, ইন্ডাকটিভের নেচারটা বা প্রভাবটা ক্রমশ জিরোর দিকে যেতে শুরু করলো। তার মানে বিফোর দ্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আমার বড় কে আছে, জে বিএল বড় আছে, আর অ্যাবাভ দ্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কে বড় আছে, বিসি বড় আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তার মানে দেখো, তার মানে যখন আমরা ওমেগা, আমি এবার এই এক্সপ্রেশনে চলে আসছি, অ্যাট লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, লোয়ার কাট অফ মানে কি, আমার রেজোনেন্স ফ্রিকোয়েন্সির আগের একটা ফ্রিকোয়েন্সি,
আর আপার কাট অফ মানে হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির পরের একটা ফ্রিকোয়েন্সি। তাহলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির আগে যদি আমরা কোনো একটা ফ্রিকোয়েন্সিকে কনসিডার করি, এরকম একটা জায়গায় কোনো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আমরা যদি কনসিডার করি, সেখানে আমার কার প্রভাব বেশি আছে? আমার ওমেগা এল, ওমেগা 1 এল এটাই বড় আছে, তাই না? এটাই তো বড় আছে, বুঝতে পারলে? ওমেগা 1 এলটা বড় আর ওমেগা 1 সিটা ছোট। মানে অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি আমার ওমেগা 1 এল মানেই তো আমার বিএল, তাই না? 1 বাই ওমেগা 1 এল, মানে সরি ওমেগা 1 এল বলাটা ভুল হচ্ছে, 1 বাই ওমেগা 1 এল এটা মানেই তো আমার অ্যাকচুয়ালি কি, এটাই তো আমার বিএল। আর এই শুধু হচ্ছে ওমেগা 1 সি, এটাই মানে তো আমার হচ্ছে বিসি, তাই না? তার মানে আমি কি বললাম, F1 টা কি ফ্রিকোয়েন্সি? এটা হচ্ছে লোয়ার কাট অফ, মানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির আগের একটা ফ্রিকোয়েন্সি। রেজোনেন্স ফ্রিকোয়েন্সির আগে কে বড় হয়? 1 বাই বিএল আমার বড় হয় আর বিসি আমার ছোট হয়। তার মানে এইটা, এই জিনিসটা আমার বড়, এটা আমার বেশি আছে আর এটা আমার কম আছে। তার মানে এই ভ্যালুটা কি হওয়া উচিত? একটা ছোট জিনিস থেকে একটা বড় জিনিস বিয়োগ করলে এই ভ্যালুটা কি হবে? হ্যাঁ, এটা ছোট ছোট জিনিস থেকে বড় জিনিসকে বিয়োগ করছি, তাহলে মাইনাস হওয়া উচিত না? বুঝতে পারলেন? হ্যাঁ স্যার, ছোট থেকে স্যার বড় বাদ দিলে নেগেটিভ হ্যাঁ, হওয়ার কথা। ছোট থেকে একটা বড় জিনিস বিয়োগ করছি, তাহলে এটা 1 বাই মাইনাস অফ 1 বাই 8টা আমরা নেব না? তাহলে মাইনাস অফ 1 বাই 8টা ওই কারণেই আমরা এখানে ইউজ করব। আর যদি আমার এটা আপার কাট অফ হতো তখন আমরা কিন্তু প্লাস 1 বাই 8টা নিতাম। বুঝতে পারলে কেন এটাকে মাইনাস অফ 1 বাই 8টা আমরা নিচ্ছি? মানে রুটটা যখন আমরা সরিয়ে দিচ্ছি, মানে এটাকে যখন আমরা রুট সরিয়ে দিচ্ছি, তখন তো আমাদের একটা আইদার প্লাস মাইনাস আর হবে। এবার প্লাস মাইনাস আর এর মধ্যে যেহেতু আমরা এখানে লোয়ার কাট অফ ধরেছি, তার জন্য কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের এই কম্পোনেন্টটা বড়, বিএলটা বড়, বিসিটা ছোট। তার মানে আমার এই বিয়োগফল যেটা হবে, ছোট থেকে বড় জিনিসকে বিয়োগ করে যে বিয়োগফলটা হবে, সেটা আমাদের নেগেটিভ হবে। তার জন্য এখানে কিন্তু আমরা মাইনাস অফ 1 বাই 8টাকে ইউজ করবো। ঠিক আছে, মাইনাস অফ 1 বাই আর ইউজ করার এখানে একটি কারণ। এবার আমরা এটাকে সিম্পলি ক্যালকুলেশন, আর তো কিছু না, 1 বাই ওমেগা, এটা হচ্ছে ওমেগা 1 সি, ওমেগা 1 সি মাইনাস হচ্ছে কত, 1 বাই ওমেগা 1 এল, 1 বাই ওমেগা 1 এল ইজ ইকুয়াল টু কত, মাইনাস অফ 1 বাই আর। ঠিক আছে, এটাকে তোমরা সিম্পলি সিদ্ধারাচার্যের ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করবে, তাহলে কত হয়ে যাবে? এখানে ওমেগা 1 এল, এটা হয়ে যাবে ওমেগা 1 স্কোয়ার ইন্টু এল সি মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত, মাইনাস অফ 1 বাই আর। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল? ঠিক হলো তো? এটা ঠিকই আছে, ওই 8টা এবার গুণ হয়ে যাবে ওমেগা হ্যাঁ। 1 এলসি। ওমেগা 1 স্কোয়ার ইন্টু আরএলসি, তাই তো? আরএলসি, আরএলসি মাইনাস হচ্ছে কত, সরি আমি এটাকে এরকম করবো না, এটাকে গুণ করবো না, আমি এখানে এলসিটাকেই রাখবো। মাইনাস 1 ইজিক্যাল টু এরকম লিখি, মাইনাস এরকম লিখবো এল বাই আর ইন্টু ওমেগা 1, এল বাই আর ইন্টু ওমেগা 1, এরকমও লেখা যায় তো? এরকম লেখা যায়। এবার আমরা কি করব, ওমেগা 1 এর দিকে ওটাকে নিয়ে চলে আসবো। তাহলে এলসি ইন্টু ওমেগা 1 স্কোয়ার প্লাস এল বাই আর ইন্টু ওমেগা 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা আচ্ছা, একটা জিনিস করা যায়। আচ্ছা, আমরা যদি এলসি দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে? সব দিকে সবগুলোকে আমরা এলসি দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা প্রথমটা আমার হয়ে যাবে ওমেগা 1 স্কোয়ার শুধু পড়ে থাকবে এখানে, পরেরটাকে আমরা এলসি দিয়ে ভাগ করছি মানে এল এল কেটে যাবে, নিচে আমার 1 বাই আর সি পড়ে থাকবে, 1 বাই আর সি ইন্টু ওমেগা 1, আর তারপরেরটা মাইনাস 1 বাই এল সি ইকুয়ালস টু 0। এইরকম একটা সমীকরণ বেরিয়ে যাবে। আমি আরেকবার এটাকে লিখে ফেলবো এখানে সমীকরণটা, ওমেগা 1 স্কোয়ার প্লাস 1 by RC plus of 1 by RC into omega 1 minus কত, minus of 1 by LC, minus of 1 by LC equals to 0। তাহলে এখান থেকে আমরা ওমেগা 1 এর ভ্যালুটা পেয়ে যাব। ওমেগা 1 সমান হয়ে যাবে মাইনাস অফ 1 বাই RC প্লাস মাইনাস রুট এর আন্ডারে কত হবে, বি স্কোয়ার মাইনাস 4AC, মানে হচ্ছে 1 বাই RC তার হোল স্কোয়ার মাইনাস 4AC, মানে হচ্ছে প্লাস 4 বাই LC ডিভাইডেড বাই 2 ইন্টু কিছু না, মানে শুধু 2, তাই তো? শুধু 2টাকে আমরা নেবো। তাহলে ওমেগা 1 সমান বেরিয়ে যাবে আমার কত, মাইনাস অফ
1/2 RC মাইনাস অফ 1/2 RC প্লাস মাইনাস আমরা দুইটাকে যদি রুটের ভেতর ঢুকিয়ে দিই তাহলে কত হবে, এখানে 1/2 RC হয়ে যাবে, 2 RC তার হোল স্কোয়ার, আর এই 4 এর সঙ্গে নিচের 4 কেটে গিয়ে 1/RC পড়ে, সরি 1/LC পড়ে থাকবে। কিন্তু যেহেতু আমার এটাকে আমরা ফ্রিকোয়েন্সি ক্যান নট বি নেগেটিভ, যেহেতু এর ফ্রিকোয়েন্সির ভ্যালু বা ওমেগা 1 এর ভ্যালু তো নেগেটিভ হতে পারে না, তার জন্য আমরা মাইনাস চিহ্নটা এখানে কখনোই নিতে পারবো না, আমরা খালি প্লাসটাকেই এখানে গ্রহণ করব। ঠিক আছে, তাহলে প্লাসটাকে যদি গ্রহণ করি তাহলে ওমেগা 1 এর ভ্যালু এটা আসবে, ওমেগা 1 ইজ ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস অফ 1/2 RC প্লাস কত, রুট আন্ডার 1/2 RC 1/2 RC সেটার হোল স্কোয়ার প্লাস 1/LC। ঠিক আছে, এবং একই পদ্ধতিতে তোমরা এটা ক্যালকুলেট করে দেখবে, আপার কাট অফ ফ্রিকোয়েন্সি যেটা হবে ওমেগা 2 এর ভ্যালু যদি ক্যালকুলেট করে দেখা যায় সেটা কত আসবে জানো, সেটা আসবে আবার খালি মাইনাসের জায়গায় এটা প্লাস হয়ে যাবে, 2 RC প্লাস রুট আন্ডার হয়ে যাবে কত, 1/2 RC তার হোল স্কোয়ার 1/2 RC তার হোল স্কোয়ার প্লাস 1/LC। ঠিক আছে, এভাবে আমরা আপার এবং লোয়ার এই দুটো কাট অফ ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করে ফেলতে পারবো। ঠিক আছে, তো আজকের এটা বুঝতে পারলে সবাই, এই কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছো? প্যারালাল, আচ্ছা বুঝতে পেরেছি। তো অনেক কষ্টে। হ্যাঁ এটা একটু একটু টাফ আছে, হ্যাঁ এটা একটু বোঝাটা একটু টাফ আছে, এটা প্যারালালটা স্যার একটুখানি টাফ আছে। হ্যাঁ এটা একটু ভেবে বুঝতে হবে প্রথম তোমাদের। থেকে মাথায় কিছু ঢুকছিল না স্যার, শেষের দিকটা তো বুঝতে পারলাম। শেষে যখন আপনি বললেন যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির নিচের দিকে উপর দিকে যেটা এটা বললেন, ওইখান হ্যাঁ। থেকে আমি জিনিসটা ব্যাকে ইমাজিনেশন করে বুঝতে পারলাম জিনিসটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো এটা তোমরা প্র্যাকটিস করবে ঘরে। ঠিক আছে, আর আজকে তাহলে আজকে ডাউট নেই বলছো আর এর মধ্যে? স্যার এই চ্যাপ্টারে আর কি বাকি আছে? চ্যাপ্টারে আর সেরকম বিশেষ কিছু বাকি নেই, খালি এই প্যারালাল রেজোনেন্স সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টর বা এই টার্মস কতগুলো, ব্যান্ডউইথ তো বলেইছি, মানে এখানেও তো তোমার এরকম কোয়ালিটি ফ্যাক্টর হবে, কয়েকটা প্রবলেম প্র্যাকটিস করানো, ব্যাস এটাই বাকি আছে এখানে, আর কিছু বাকি নেই। আচ্ছা স্যার, স্যার একটা মানে এই এর বাইরে কোশ্চেন করতে পারি? দাঁড়াও।